হাঁটুর ক্ষয় কেন হয় এই কারণগুলোকে সহজে বুঝি। হাঁটুর ক্ষয় মানে আমরা যেই টার্মটা সবাই জানি আর্থ্রাইটিস, সেটা ডিউ টু ট্রমা বা ডিজেনারেটিভ মানে এজ রিলেটেড আর্থ্রাইটিসগুলো। এই কথাটা বলে কেন, হাঁটুতে বুদ্ধি, হাঁটুর বয়সী, হাঁটু কি পরে জন্মায়? এই প্রবাদের কারণ আমারও ঠিক জানা নেই। যারা খুব দৌড়ায় বা যাদের এইরকম অ্যাথলিট, তাদের কি এই ক্ষয়জনিত রোগ বেশি হতে পারে? একদম স্পেসিফিক একটা টার্মই আছে, রানার্স নি। তো এই হাঁটুর ক্ষয় আমরা ডিলে কি করে করতে পারি? চুলও পাকবে, চোখের জ্যোতিও চলে যাবে, দাঁতও পড়বে, সেরকম হাঁটুও ক্ষয় হবে। এমন একটা হাঁটু যেটার নি রিপ্লেসমেন্ট দরকার। তো এটা একটা হাঁটুর মডেলের উপরে একটা যে বোনটা সেটা হচ্ছে ফিমার, নিচের বোনটা টিবিয়া। যেটা দেখতে পাচ্ছেন এই মডেলটাতে আপনাদের ডেমনস্ট্রেট করতে পারি যে পুরোপুরি ওই কার্টিলেজটা নষ্ট হতে শুরু করেছে। ধরে নিন হাঁটুর একটা ছোট্ট জায়গা খারাপ হলো, যেরকম ধরে নিন আমার কম্পিউটারে ধরে নিচ্ছি একটা আইসি খারাপ হয়েছে, ওটা মাদারবোর্ড ধরে চেঞ্জ করে দেন কেন? ওইটুকু জায়গায় তো রিপেয়ার করে দিতে পারেন। এই যে যেটুকুটা খারাপ হচ্ছে সেইটুকু ঠিক করে দেওয়া, এই কনসেপ্টটা এখনো সবার কাছে পৌঁছায়নি। তো আপনাদের রোবটের কি হাঁটু আছে, মানে হেঁটে আসে নাকি জয়েন্টও আছে? জয়েন্টও আছে, জয়েন্টস আছে, এক্স্যাক্টলি। এই নি রিপ্লেসমেন্ট সার্জারি বা এই হাঁটুর অপারেশন হলে আমি আর নর্মালি কোনোদিন এক্সারসাইজ করতে পারবো না। শোয়েব আখতারের অস্টিওআর্থ্রাইটিস হয়েছিল, ওনারও পার্শিয়াল নি সার্জারি হয়েছে। এখন কিন্তু শোয়েব আখতার আবার ট্রেনিংয়ে ফিরে এসছে। মহিলাদের আর্থ্রাইটিস, এই বাতজনিত রোগ, 60 to 65 ইয়ার্সের যখন একজন ফিমেল, তাতে দেখা গেছে যে 45% ইন্ডিয়ান পপুলেশন এফেক্টেড হয়ে যায়। চেয়ারে এবং মাটিতে বসা কোনটা হাঁটুর হেলথের জন্য ভালো? মাটি থেকে উঠি আর চেয়ার বা খাটে বসা থেকে আমরা নামি, এইখানেই কিন্তু ডিফারেন্সটা তৈরি হয়ে যাচ্ছে। এই যে সিঁড়ি দিয়ে ওঠা আর সিঁড়ি দিয়ে নামা, এই দুটোর মধ্যে কোনটায় হাঁটুর বেশি চাপ পড়ে এবং ক্ষতি হয়? আমাদের একটা ধারণা আছে যে সিঁড়ি চড়া খুব ভালো এক্সারসাইজ না, নয়। মানে হাঁটু বা হিপ জয়েন্ট বা কোমর, মানে যেটা ব্যাক পেন, এগুলোর জন্য কিন্তু এটা খুব খারাপ। কি কি কারণে হিপ রিপ্লেসমেন্ট করতে হয়? সেপটিক আর্থ্রাইটিস ছোটোবেলা হয়েছে, ওইভাবেই চলছে চলছে চলছে, ইয়ে খারাপ হয়ে গেছে। ডাক্তার, আপনি আমার টোটাল নি রিপ্লেসমেন্ট করে দিলেন, আমার পা ছোট হয়ে যাবে না তো? আমি মিঠুন চক্রবর্তী বা বুম্বাদার মতো হাঁটবো না তো একদিকে বেঁকে? হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ ইনজেকশন পডকাস্ট, যেখানে আজকে আমরা আলোচনা করব এই যে মিলন নিয়ে বা মিলন স্থান নিয়ে। না, আপনারা যেই মিলন ভাবছেন এ মিলন সে মিলন নয়। এ মিলন কি মিলন ডাক্তারবাবু? এটা জয়েন্ট আর কি, জয়েন্ট মানে জয়েন্ট বলতে ওই যে মিলনের কথা বলছে সেটা না। ধরুন এই যে এরকম করছেন এটা একটা জয়েন্ট, এই যে এরকম করছেন এটা একটা জয়েন্ট, এই যে হাঁটু একটা জয়েন্ট, কোমর একটা জয়েন্ট, মানে আমাদের বিভিন্ন জায়গার হাড় এসে যেখানে জুড়েছে, অর্থাৎ সেই জয়েন্ট নিয়ে আমরা আজকে কথা বলবো, ওই যেটাকে বলে সঙ্গম। তো এই জয়েন্ট নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর অভিক রায়, মানে উনি একজন জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং একজন ট্রমা সার্জন। ওয়েলকাম স্যার। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। তো এই যে জয়েন্ট, সারা দেহে এত জয়েন্ট আছে, কি কি রকমের জয়েন্ট পাওয়া যায় দেখতে? জয়েন্ট বেসিক্যালি যেটা আপনারা বলছিলেন যে অবশ্যই এক বা একাধিক বোনস বা মানে অস্থি বাংলা এটা বলে, তার সংযোগস্থল। তো এটাই হচ্ছে জয়েন্টস। কিন্তু শুধু বোনস না, তার সাথে আর কি বোনসের এন্ডগুলোতে কিছু কভারিং থাকে, যেটাকে কার্টিলেজ বলে। সেটা একটা ব্যাগের মতো একটা জিনিসের মধ্যে থাকে, সেটাকে ক্যাপসুল বলে। তার মধ্যে একটা লাইনিং থাকে, যেটাকে সাইনোভিয়াম বলে, এবং তার আশেপাশে কিছু লিগামেন্টস থাকে, মাসেলের এন্ডিং থাকে, টেন্ডেন্স থাকে। এই টোটালটা মিলে একটা জয়েন্ট তৈরি হয়। তো এবার জয়েন্টসটা কি? জয়েন্টসটা হচ্ছে আমাদের মানে আইদার একটা পুরোপুরি ফ্লেক্সিবিলিটি দেয় বা সেমি ফ্লেক্সিবিলিটি দেয়। তো সেই জন্য জয়েন্টস মানে দেখা গেছে আমাদের 3 টাইপস অফ জয়েন্টস আর দেয়ার। মানে একটা হচ্ছে আমরা ফাইব্রাস জয়েন্ট বলে, একটা কার্টিলেজিনিয়াস জয়েন্ট বলে, আর মোস্ট কমন যেটাকে আমরা বেশিরভাগ জয়েন্টস বলে জানি সেটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট, যেটা সবচেয়ে বেশি ফ্লেক্সিবল। তো এই ফাইব্রাস বা কার্টিলেজিনিয়াস জয়েন্ট এগুলো সেমি ফ্লেক্সিবল হয়। বলতে পারেন আমাদের যে ভার্টিব্রা, মানে আমাদের পিছনের যে স্পাইন, যে স্পাইনাল কর্ড যেটা গেছে, যে তার যে প্রোটেক্টিভ যে ইয়েটা আছে ভার্টিব্রা, তার মাঝে প্রত্যেকটা ভার্টিব্রাল বডির মাঝে যে সেগুলো হচ্ছে এরকম সেমি ফ্লেক্সিবল জয়েন্ট। পুরোপুরি ফ্লেক্সিবল জয়েন্ট বা সাইনোভিয়াল জয়েন্ট হচ্ছে আমাদের এই যেটা বলছেন আমাদের
হাত মানে এলবো, কনুই বা elbow, কবজি, কবজি বা আমাদের গোড়ালির ওই হ্যাঁ জায়গা। আমাদের নি জয়েন্ট, ঠিক আছে, বা হিপ জয়েন্ট, এইরকমভাবেই ভাবলে ভালো হয় যে ফ্লেক্সিবল আর সেমি ফ্লেক্সিবল। কিছু ক্ষেত্রে যেটা আপনি বুঝতেও পারবেন না, যেটা আমাদের বোনস মানে পেলভিক গার্ডলে একটা জয়েন্ট আছে যেটাকে সিম্ফাইসিস পিউবিস বলে, যেটা অন্য কোনো সময় ওর মানে ওই সেমি ফ্লেক্সিবিলিটিরও লাগে না। মেনলি ওটার কখন দরকার হয়, যখন আমাদের মায়েরা যখন মানে ওই ডেলিভারি করছে, বাচ্চা ইয়ে করছে, তখন সেই জয়েন্টটার যে যে কার্টিলেজটা মাঝে থাকছে সেই ওই যে সেমি ফ্লেক্সিবিলিটিটা তখন কাজে লাগে, যখন বাচ্চাটা ওখান দিয়ে বেরোচ্ছে। তো এই হচ্ছে টাইপ। একদম ফ্লেক্সিবল জয়েন্ট যদি বলেন তাহলে তো অবভিয়াসলি আমি যেটা বললাম যে আমরা দৌড়াচ্ছি, আমাদের হাঁটু, আমাদের হিপ জয়েন্ট, এগুলোর গুরুত্বটা তখন আমরা বুঝতে পারি। আর গুরুত্ব যখন বুঝতে পারি তাহলে যখন ব্যথা শুরু হয় তখন আরো বেশি আমরা হ্যাঁ। গুরুত্বটা বুঝতে পারি। ব্যথা না হলে আমরা ব্যথা কখনোই না ডাক্তারবাবুদের বোঝা গুরুত্ব পর্যন্ত দিই না। ওটার গুরুত্বটা আমরা বুঝি হ্যাঁ। না। কিন্তু আজকে আমরা বেসিক্যালি যে জয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হলো বেসিক্যালি হিঞ্জের ওপরেই থাকবো আমরা। এক্স্যাক্টলি। আচ্ছা, এই কথাটা বলে কেন, হাঁটুতে বুদ্ধি, হাঁটুর বয়সী, হাঁটু কি পরে জন্মায়? এই প্রবাদের কারণ আমারও ঠিক জানা নেই। যাই হোক, জোকস অ্যাপার্ট, শুরুতে এখন সব জায়গায় আমরা বিজ্ঞাপন দেখি, সব জায়গায় দেখি হাঁটুর ক্ষয় নিয়ে মানুষ প্রচুর চিন্তিত। আমরা এই হাঁটুর ক্ষয় কেন হয় এই কারণগুলোকে সহজে বুঝি। হাঁটুর ক্ষয় মানে আমরা যেই টার্মটা সবাই জানি, আর্থ্রাইটিস। এই আর্থ্রাইটিস মানে হাঁটু ক্ষয়ে যাওয়া। মেনলি বলতে গেলে এটা একটা মেকানিক্যাল হতে পারে আর একটা ক্লিনিক্যাল। মানে মেকানিক্যাল বলতে সেটা ডিউ টু ট্রমা বা ডিজেনারেটিভ মানে এজ রিলেটেড আর্থ্রাইটিসগুলো, ঠিক আছে। আর ক্লিনিক্যাল বলতে ব্লাড রিলেটেড আর্থ্রাইটিস হয়। মানে ব্লাড রিলেটেড আর্থ্রাইটিস বলতে যে যেখানে কোনো মেকানিক্যাল কজ ছাড়াই আমাদের বডির কিছু মানে এটা মেনলি দেখা যায় কোনো অটো ইমিউন ডিসঅর্ডারে, মানে অটো অ্যান্টিবডি যেগুলো, যেটা আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়, যে বাইরের কোনো একটা ফরেন মেটেরিয়াল সেটাকে বা কোনো একটা আপনারা জানেন যে কোনো ব্যাকটেরিয়া বা কিছুকে যখন মানে সেটার সাথে আমাদের ইমিউনিটি একটা পার্ট হিসেবে কাজ করে সেটাকে নষ্ট করার জন্য। তো কিছু কিছু ক্ষেত্রে এই অটো অ্যান্টিবডি কী হয় বা অটো ইমিউন ডিসঅর্ডারে যে বডির সেলফ কিছু জিনিসকে, যেটা ধরে নিন কার্টিলেজ, তাকেই ফরেন বডি হিসেবে ট্রিট করতে শুরু করে। সেই জিনিসগুলো অটো অ্যান্টিবডি। মানে আমাদের সাইনোভিয়াল টিস্যু আছে, সাইনোভিয়াল যে মেমব্রেন আছে, সেখান থেকে আমাদের কিছু সাইটোকাইন্স বা এগুলো বেরোয়। তো সেই জিনিসগুলোই হয়তো একটা অটো অ্যান্টিবডি হিসেবে কাজ করে আমাদের এই কার্টিলেজগুলোকে নষ্ট করতে থাকে, তখন সেটা ব্লাড রিলেটেড আর্থ্রাইটিস। তো ফার্স্ট আমি যেটা বলছিলাম যে মেকানিক্যাল কজ, তো একটা খুব গ্রসলি আমরা বলতে পারি যে ট্রমা বা কোনো ইনজুরি থেকে। এটা একদম খুব স্বাভাবিক, এটা কোনো ইনজুরি হলো, কার্টিলেজ নষ্ট হয়ে গেল, তারপরে সেইখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে একদম পুরো জয়েন্টসটা ক্ষয়ে যেতে থাকলো। তো এটা কম এজেও হতে পারে, বেশি এজেও হতে পারে। কিন্তু যেটা ডিজেনারেটিভ আর্থ্রাইটিস মানে এজ রিলেটেড আর্থ্রাইটিস, তো সেইটা যেটা আমরা খুব কমনলি জানি অস্টিও আর্থ্রাইটিস নামে। এবার এই অস্টিও আর্থ্রাইটিসটাও আবার দুরকম, একটা প্রাইমারি হতে পারে, একটা সেকেন্ডারি অস্টিও আর্থ্রাইটিস। প্রাইমারি হচ্ছে যেটা পিওরলি আমি যেই কথাটা বললাম যে এজ রিলেটেড, যে বয়স বাড়তে থাকছে, তার সাথে সাথে আমাদের কিছু চেঞ্জেস আসতে থাকে। চেঞ্জেস আসতে থাকতে মানে যে আমাদের সাবকন্ড্রাল বোন সেটা আর সেই আগের মতো সেই কন্ডিশনটা থাকে না, এবং যে কার্টিলেজটা, যে লেয়ারটা আমি বললাম যে জয়েন্টসে যে লেয়ার থাকে, সেই যে কার্টিলেজটা, সেই কার্টিলেজটাও আস্তে আস্তে ডিগ্রেড হতে থাকে। মানে জেনারেলি বলা যায় যে ওটা একটু সোয়েলিং হতে থাকে, তারপরে ওটার ওয়াটার অ্যাকুমুলেশন করতে থাকে, তারপরে গিয়ে আস্তে আস্তে ওটা ফ্র্যাগমেন্টেশন হতে থাকে, দিয়ে আস্তে আস্তে ওটা নষ্ট হতে থাকে। এবং এই কার্টিলেজটা যেটা কুশন লাইক এফেক্ট, কম বয়সে যেটা কুশন লাইক, সেই এফেক্টটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তো তার মানে কি, যেখানে আমরা কম বয়সে স্মুথ গ্লাইডিং হতো একটা বোন আর একটা বোনের মাঝে, যে এই কার্টিলেজটার জন্য স্মুথ, সেই স্মুথনেসটা আস্তে আস্তে নষ্ট হতে থাকছে। এবং অবভিয়াসলি স্মুথনেস নষ্ট মানে যে ওয়ার্ন আউট হয়ে যাওয়ার চান্স বাড়তে থাকছে। এই জায়গাটা থেকে প্রাইমারি অস্টিওআর্থ্রাইটিস। এইবার আবার সেকেন্ডারি আর্থ্রাইটিসও হয়। সেকেন্ডারি কি মানে কোনো একটা কজের জন্য এই জিনিসটা হচ্ছে, যেটা আমরা খুব কমনলি আমরা দেখে থাকি, সেটা হচ্ছে যে অ্যাভাসকুলার নেক্রোসিস হয়ে যায় অনেক সময়। মানে আমি ভিতরে যে আমি যেই কথাটা তখন বললাম যে যে বোনটা যেটা আছে, যার উপরে এই কার্টিলেজের লেয়ারটা আছে, এটা খুব মোস্ট কমনলি আমাদের এখানে আমরা এনকাউন্টার করি হিপ জয়েন্টে, অ্যাঙ্কেল জয়েন্টেও হয়। হিপ জয়েন্টে যে হিপের যে বলটা আছে তাতে অ্যাভাসকুলার নেক্রোসিস হয়ে যাচ্ছে, দিয়ে বোনটায় যখন যে মানে কি বলবো, যে মেন যেটার উপর বসে আছে কার্টিলেজটা, সেটাই যখন আর সেই
মানে আস্তে আস্তে ওটা স্ক্লেরোটিক চেঞ্জ হতে থাকছে, এবং মধ্যে কথা হচ্ছে অ্যাভাসকুলার মানে মরে যাচ্ছে এই বোনটা, মানে খাবার পাচ্ছে না। হ্যাঁ অ্যাভাসকুলার মানে রক্ত যাচ্ছে না, রক্ত যাচ্ছে না, এই হচ্ছে খাবার পাচ্ছে না, মরে যাচ্ছে। দিয়ে আস্তে আস্তে আর্থ্রাইটিস ডেভেলপ করে যাচ্ছে ওই জয়েন্টটার মধ্যে। এগুলো হচ্ছে সেকেন্ডারি আর্থ্রাইটিস, ঠিক আছে। বা অনেক সময় এরকম হয় যে প্রিভিয়াস কখনো ছোটোবেলায় একটা কোনো জয়েন্টে ইনফেকশন হয়েছে, যেটাকে আমরা বলি সেপটিক আর্থ্রাইটিস, সেইটারও সিকোয়েন্স হিসেবে এরকম পরবর্তীকালে দেখা যায় যে আর্থ্রাইটিস হয়ে গেলো, জয়েন্টটা নষ্ট হয়ে গেলো, এগুলো সব সেকেন্ডারি। আর ফার্স্ট যেটা আমি আরেকটা জিনিস নিয়ে যেটা বলছিলাম যে ক্লিনিক্যাল মানে ব্লাড রিলেটেড, যেটা নিয়ে আমি এতক্ষণ ফার্স্টে বলে নিয়েছি অলরেডি, যে অটো ইমিউন অ্যান্টিবডি। তাহলে এই অটো ইমিউন ডিসঅর্ডারগুলো মানে তার মধ্যে দেখা গেছে যে মোস্ট কমন হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমরা এনকাউন্টার করি। এছাড়াও আরও মানে তারপরেও যদি বলেন যে রিউমাটয়েডের পরেই হচ্ছে অ্যাংস্পন্ড, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, ঠিক আছে। এছাড়া আরও অজস্র আছে, মানে বলে যে মানে মোর দেন 100 এরকম, মানে তাও মানে উনি তো হয়তো নাম জানেনি, তাও আমি জাস্ট কিছু বলছি। সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি হয়, হ্যাঁ, আমাদের সাধারণ দর্শক এইচএসপি, হেনক্স কোলিন পারপিউরা, কোনো ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, সেগুলো থেকে স্ক্রোনস, জোগ্রেন, এগুলো প্রত্যেকটা পার্ট, বা লুপাস আর্থ্রাইটিস এসএলির পার্ট হিসেবে, মানে এগুলোর প্রত্যেকটা থেকে একটা একটা মানে অনেক সিস্টেমিক ডিসঅর্ডার হয়, তার মধ্যে আর্থ্রাইটিসও একটা পার্ট। তো এই হচ্ছে টোটাল মানে এই আর্থ্রাইটিসের বলতে পারেন একটা মানে গ্রস, এবং সবাই বুঝতে পারবে এরকমভাবে আমি একটা ক্লাসিফাই করার চেষ্টা করলাম। আর ডাক্তারবাবু, একটা জিনিস অনেকবার যদি মানে ইউজ করা হয় বা যদি ব্যবহার প্রচুর বার হচ্ছে এরকম, তাহলে এই জয়েন্টটাও তো নড়ছে। যখন আমি অনেক হাঁটছি, অনেক দৌড়াচ্ছি, আপনি যেটা বললেন ঠিক হার্ট ঠিক 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 ঠিক। তো যারা খুব দৌড়ায় বা যাদের এইরকম অ্যাথলিট, তাদের কি এই ক্ষয়জনিত রোগ বেশি হতে পারে? সুন্দরভাবে বলতে পারি যে এই যে লাইটটা জ্বলছে, দেখবেন এটারও একটা আমাদের বলা যায় লংজিভিটি, এত আওয়ার জ্বলবে। আপনি সেটা দিনে 6 ঘন্টা করে জ্বালান বা টোটাল একবারে জ্বালিয়ে রাখুন, কতটা লংজিভিটি সব কিছু। তো সেম আমাদের এই মানে যে কোনো জয়েন্টসের ক্ষেত্রেও এই কথাটা যে ডিজেনারেশন কাদের ক্ষেত্রে হবে, ওভার ইউজ আর্থ্রাইটিসও কিছু কিছু ক্ষেত্রে এই টার্মটা ইউজ করা হয়, ঠিক আছে। এই আগেকার দিনে বলতো যে যারা এই প্রিন্টিং ইয়েতে কাজ করে, এই প্রিন্টিং ব্লক সারাদিন ধরে প্রিন্টিং ব্লক ক্যারি করছে, ওই পিকার্স থাম্ব, মানে তাদের ক্ষেত্রে এই ফার্স্ট এমটিপি জয়েন্টের আর্থ্রাইটিস খুব বেশি। তার মানে কি ওভার ইউজ। আর নেক্সট যেটা আপনি বললেন যে যারা রানার্স, ঠিক আছে, একদম স্পেসিফিক একটা টার্মই আছে রানার্স নি। মানে রানার্স নি মানে কি, আমাদের একটা খুব মানে যদিও এটা মানে সাইন্টিফিক টার্ম, কিন্তু স্টিল আমি না বললেই নয়, লোকে নয় তাহলে ভালো বুঝতে পারবে। সেটা হচ্ছে মানে একটা জিনিস আছে গ্রাউন্ড রিয়াকশন ফোর্স, আর একটা হচ্ছে জয়েন্ট রিয়াকশন ফোর্স। এই জয়েন্ট রিয়াকশন ফোর্সটা অবভিয়াসলি কিছু কিছু জায়গায় অনেকটা বেড়ে যায়। যেরকম মানে আমাদের যেটা প্যাটেলোফিমোরাল জয়েন্ট বা মালাই চাকি এবং ফিমার মানে উপরের যে বড় হাড়টা তার মাঝের যে জয়েন্টটা, সেইটা ধরে নিন একজন যে যখন দৌড়াচ্ছে বা স্কোয়াট করছে, বলে যে আমাদের বডি ওয়েটের থেকে 7 to 8 টাইমস বেশি কাজ করে জয়েন্ট রিয়াকশন ফোর্স। তার মানে আপনার যদি মানে যা ওয়েট, বডি ওয়েট, তার থেকে 7 টাইমস পর্যন্ত বাড়তে পারে। আমরা যে বসছি বা ইয়ে করছি, আমাদের কাছে মনে হয় যে না এটা কি আছে, এটা তো স্পোর্টস অ্যাক্টিভিটি, কিন্তু অবভিয়াসলি এটা আপনার উপর একটা জয়েন্টের উপর একটা ইম্প্যাক্ট পড়ছে। এই যে বা হচ্ছে যারা জাম্প করে বা কিছু ইয়ে করে, ওই যে ল্যান্ডিং ইম্প্যাক্ট বলে যে তাতে মানে এই ম্যাক্সিমাম 5 to 8 টাইমস পর্যন্ত গ্রাউন্ড রিয়াকশন ফোর্স কাজ করে, এবং তাদের ক্ষেত্রে আর্থ্রাইটিসের চান্স অবভিয়াসলি বেশি। সেই জন্য আমাদের মানে আমি একটা খুব এক্সাম্পল মানে একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি। সেটা হচ্ছে যে আমাদের স্পোর্টসম্যান যাদের হয় তাদের মানে দেখা গেছে একটা সার্টেন টাইমের পরে, কিন্তু হ্যাঁ হতে পারে যে স্পোর্টসম্যানদের আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি, আমার প্র্যাকটিসে দেখেছি যে তাদের অনেক ক্ষেত্রে দেখেছি যে গ্রেড 4 আর্থ্রাইটিস হয়ে গেছে, কিন্তু সহ্য শক্তি তাদের খুব বেশি থাকে, একদম পা বেঁকে গেছে একদম লাস্টে, যে যখন একদম ভালো হাঁটতে পারছে না, কিন্তু পেনটা কিন্তু তাদের ক্ষেত্রে অতটা ইয়ে করছে না, পা বেঁকে গেছে, ডিফর্মিটি, হাঁটতে পারছে না, সেই সময় সে এসছে। মানে পেন দিয়ে তাকে তুলনা করতে পারবো না, কিন্তু যদি আপনি বলেন যে খারাপ হয়ে যাওয়া, তো অবভিয়াসলি এটা খারাপ হয়ে যায়। এবং মানে এবং তাদের যে রিপ্লেসমেন্টও করা হয়, রিপ্লেসমেন্ট এবং নি সার্জারি এগুলোও খুব কমন তাদের ক্ষেত্রে। আর এই জয়েন্ট ভালো রাখার জন্য একটু
রোজ একটু ভালো মন্দ খাওয়াও দরকার তো, হ্যাঁ, খাওয়ার অবভিয়াসলি মানে গুড নিউট্রিশন। হ্যাঁ হ্যাঁ, গুড নিউট্রিশন একটা বড়, মানে নিউট্রিশনের তো একটা বড় একদম তাই, যাতে আপনি একটুখানি রোজ ভালো ভালো রান্না করেন, ভালো খাওয়া দাওয়া হয়, তাই আপনার জন্য রয়েছে আমাদের গিফট পার্টনার শালিমারের পক্ষ থেকে এই গিফট হ্যাম্পার, যার মধ্যে সমস্ত এই রান্নাঘরের সামগ্রী রয়েছে। আপনি দারুণ দারুণ রান্না করবেন, আমাদের ছবি পাঠাবেন, আর একদিন যদি নেমন্তন্ন করে খাওয়ান আমাদের পাশে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, সো থ্যাংক ইউ আমাদের গিফট পার্টনার শালিমার। তো ডাক্তারবাবু, এই যে আর্থ্রাইটিস, এই যে বাত, এগুলো বললেন, তো আমরা নিজেদের হাঁটু তো দেখতে পাই না, তো একটা ভালো হাঁটু আর এরকম আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে হাঁটু, এবং এমন একটা হাঁটু যেটার নি রিপ্লেসমেন্ট দরকার, এরকম কি কোনো একটা মডেল আমাদের দেখাতে পারেন? হ্যাঁ, এটা ভালো কোশ্চেন। মানে এটা আমাদের যারা ভিউয়ার্স তাদের পক্ষে খুব সুবিধা হবে জিনিসটা বুঝতে। তো আছে আমার কাছে মডেল, আমি সেটা থেকে আপনাদের ডেমনস্ট্রেট করছি। তো ফার্স্ট আমি একটা নর্মাল হাঁটু দেখাচ্ছি। তো জাস্ট আমি দেখাচ্ছি জিনিসটা। তো ফার্স্ট আমি দেখাবো একটা নর্মাল হাঁটুর মডেল। তো এটা একটা হাঁটুর মডেলের উপরে একটা যে বোনটা, সেটা হচ্ছে ফিমার, নিচের বোনটা টিবিয়া, এবং সামনে থাকে মালাইচাকি বা প্যাটলা বলে, এটাকে চলিত ভাষায় মালাইচাকি বলে। তো এই যে দুটো হাড়ের মাঝে হচ্ছে আমাদের কার্টিলেজের লেয়ার থাকে, এবং তার মাঝেও একটা মেনিসকাস এবং আরও কিছু লিগামেন্ট থাকে। এই টোটালটা মিলিয়ে আমাদের নর্মাল হাঁটুটা তৈরি হয়। এইবার যেটা অস্টিওআর্থ্রাইটিস বলছেন, যে ডিজেনারেশন হতে থাকে, তখন মেনলি এফেক্ট শুরু হয় আমাদের অ্যান্টেরোমিডিয়াল কম্পার্টমেন্ট থেকে, যেটা এই স্টেজটাতে দেখাতে পারবো, যে মেনলি অ্যান্টেরোমিডিয়াল কম্পার্টমেন্ট মেনলি অ্যাফেক্টেড হয়, পায়ের ভেতরের দিকের অংশটা অ্যাফেক্টেড হয়। যখন ভেতরের দিকের অংশটা অ্যাফেক্টেড হচ্ছে শুধু, কারণ আমি কি বললাম যে আমাদের হাঁটুর যে এই যে জিনিসটা, এটা মেনলি তিনটে কম্পার্টমেন্ট থাকে, একটা ভেতরের দিকের অংশ মিডিয়াল পার্ট, একটা বাইরের দিকের অংশ ল্যাটারাল পার্ট, আর একটা কি বললাম মালাই চাকির পেছনের দিকের অংশ। তো এই তিনটের মধ্যে ফার্স্ট আর্থ্রাইটিসটা ভেতরের দিকের অংশে শুরু হয়, যে মিডিয়াল অস্টিওআর্থ্রাইটিস বলে। সেই যখন সিচুয়েশনটা হচ্ছে, যখন বোন অন বোন হচ্ছে, হাড়ে হাড়ে ঘষা লাগছে, সেই সময় আমরা কি করতে পারি, সেই সময় আমরা শুধু মিডিয়াল যে সাইডটা আছে সেটাকে আমরা রিসারফেস করে সেখানে আমরা একটা আর্টিফিশিয়াল কার্টিলেজ দিয়ে দিতে পারি। আর্টিফিশিয়াল কার্টিলেজ মানে কি, এটা একটা এক ধরনের বলতে পারি ডিউরেবল প্লাস্টিক, এক ধরনের ডিউরেবল প্লাস্টিক। তো এই ডিউরেবল প্লাস্টিকটাই আর্টিফিশিয়াল কার্টিলেজ হিসেবে কাজ করে। আর আমরা কি, যেই বোনটা ওয়ার্ন আউট হয়ে গেছে, যেটা ফিমার আর টিবিআই মিডিয়াল পার্টটা, সেই জায়গাটায় আমরা জাস্ট মেটাল ক্যাপিং করে দিই। এটাই পার্শিয়াল নি সার্জারি বা পার্শিয়াল নি রিসারফেসিং। কিন্তু যদি তিনটে কম্পার্টমেন্টই অ্যাফেক্টেড হয়ে গেল, মানে মিডিয়াল, ল্যাটারাল এবং প্যাটেলো ফিমোরাল, যেটা দেখতে পাচ্ছেন এই মডেলটাতে আপনাদের ডেমনস্ট্রেট করতে পারি, যে পুরোপুরি ওই কার্টিলেজটা নষ্ট হতে শুরু করেছে, মিডিয়াল, ল্যাটারাল এবং ধরে নিন প্যাটেলো ফিমোরাল, তখন আর পার্শিয়াল নি সার্জারির কোনো জায়গা নেই। তখন গিয়ে আমাদের টোটাল নি রিপ্লেসমেন্ট করতে হবে, যেটা আমি এই ইমপ্ল্যান্টেড এই মডেলটা দিয়ে আপনাকে দেখাতে পারি। এটা টোটাল নি রিপ্লেসমেন্ট, মানে উপরে ফিমার, নিচে টিবিয়া, এবং পুরোটা জুড়েই এই যেটা আমি বললাম যে ডিউরেবল প্লাস্টিক বা আর্টিফিশিয়াল কার্টিলেজ, সেটা দেওয়া হচ্ছে। তো এটাই ডিফারেন্স পার্শিয়াল নি সার্জারি আর টোটাল নি রিপ্লেসমেন্টের মধ্যে। তো স্যার, আপনি হাঁটুর ক্ষয়ের ব্যাপারে বললেন, তো এটা তো অনিবার্য, বয়সের সাথে সাথে কিছুটা কিছুটা হবেই। তো এই হাঁটুর ক্ষয় আমরা ডিলে কি করে করতে পারি? স্পেসিফিক্যালি সেই আর্থ্রাইটিসটার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, যেটা আমি বললাম যে ডিজেনারেটিভ আর্থ্রাইটিস। বাকি মানে যেটা আমি বললাম যে অটোইমিউন বা এগুলো তো পুরো মেডিসিনের উপর ডিপেন্ড করছে, কিন্তু ডিজেনারেটিভ যে আর্থ্রাইটিস মানে ডিজেনারেশন, যে ক্ষয়ে যাওয়া, সেইটা আমাদের কিছুটা হলেও আমাদের হাতে আছে, আবার কিছুটা আমাদের হাতে নেই। ফার্স্ট পয়েন্ট যদি বলতে হয়, সেটা হচ্ছে এজ। এজটা তো আমাদের হাতে নেই। এরকম চুলও পাকবে, চোখের জ্যোতিও চলে যাবে, দাঁতও পড়বে, সেরকম হাঁটুও ক্ষয় হবে। ঠিক আছে, ওইটা আমাদের হাতে নেই। নেক্সট আমি বলতে পারি যে ওয়েট লস, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমি যে পয়েন্টটা আমি আপনাদের ডিসকাস করবো, যে প্রত্যেকটা কোন কোন নিয়েতে আমাদের হাঁটুর বা যে কোনো জয়েন্টে, ওয়েট বিয়ারিং জয়েন্ট, তাতে কতটা ফোর্স কাজ করছে, সেগুলো পুরোটাই কিন্তু বডি ওয়েটের উপরে ডিপেন্ড করে। তাহলে অবভিয়াসলি ওজনটা একটু কম রাখলেই আমার মনে হয় এই ব্যথাটাও একটু কমই থাকবে। ঠিক আছে, মানে হাঁটুর উপর প্রেশারটাকে কম পড়ছে। এক্স্যাক্টলি। থার্ড যদি বলি, সেটা হচ্ছে লাইফস্টাইল। এইটা আমাদের কিন্তু পুরোপুরি হাতে আছে চাইলে। তো লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে কি পড়ছে, যেটা আমরা চিরাচরিত আমাদের একটা ইয়ে আছে, যে আমাদের দেখবেন যে সব কিছু অ্যাক্টিভিটিস আমাদের বেশিরভাগটা মাটিতে বসে, বা আপনাদের মানে একটা আমাদের একটা ধারণা আছে যে
সিঁড়ি চড়া খুব ভালো এক্সারসাইজ না, মানে নয়। এক্সারসাইজ হিসেবে ভালো, কিন্তু সেটা আমি একজন মানে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন হিসেবে বলবো যে মানে হাঁটু বা হিপ জয়েন্ট বা কোমর মানে যেটা ব্যাক পেন এগুলোর জন্য কিন্তু এটা খুব খারাপ। কেন? মানে এই জিনিসগুলো মেনলি কাজ করে, ধরে নিন যে আমাদের আমি একটা টপিক নিয়ে আমি বলছি, মানে সেটা মানে খুব ডিটেলে আমি যাব না, যেটা হচ্ছে যে যে কোনো জয়েন্ট মানে ওয়েট বিয়ারিং জয়েন্টগুলোতে একটা জয়েন্ট রিয়াকশন ফোর্স একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেইটা যতটা বেড়ে যাবে ততটা খারাপ হবে। ধরে নিন আমরা যে একটা হাঁটু স্ট্রেট করে রাখছি আর হাঁটু যখন ভাঁজ করছি, ভাঁজ থেকে যখন স্ট্রেট করছি তাতেই আমাদের হাঁটুর উপরে একটা অনেকটা বেশি প্রেশার পড়ে, ঠিক আছে, মানে জয়েন্ট রিয়াকশন ফোর্স অনেকটা বেড়ে যায়। ধরে নিন স্কোয়াট করছি, আপনার জিম ট্রেনার বললো ভালো করে পাটাকে ইয়ে করো, মজবুত করো, তো স্কোয়াট করো। স্কোয়াট ছাড়াও হাঁটুর আশেপাশের মাসেলকে স্ট্রং করার উপায় আছে, কিন্তু একটা যখন স্কোয়াট করছি তখন বলে যে আমাদের বডির যা ওয়েট তার থেকে মানে ম্যাক্সিমাম 7 টাইমসও বেশি প্রেশার পড়তে পারে আমাদের হাঁটুর উপর। এবং স্যার আমি আর একটু অ্যাড করব, আমরা যেটা করি আমরা আরো ওয়েট চাপিয়ে স্কোয়াট করি। হ্যাঁ, মানে এইটা করছেন মানে অবভিয়াসলি মাসেলের জন্য, অবভিয়াসলি মাসেলের পাওয়ার বাড়বে, সব কিছু করবে, কিন্তু আমি জাস্ট বলছি যে কোন কোন জিনিসগুলো, যে এই স্কোয়াটিং হাঁটুর পক্ষে মানে মানে এই জয়েন্ট রিয়াকশন ফোর্স প্রচণ্ড বেড়ে যায়, ঠিক আছে। এবং তাতে এবং ধরে নিন একটা বলছি যে দৌড়ানোর সময়ও সেম জিনিসটাই কাজ করে, ঠিক আছে, এবং তাতে দৌড়ানোর সময় বেশি কাজ করে, বা আমরা কোনো একটা ইনক্লাইন্ড সারফেসে দৌড়াচ্ছি সেই সময় মেনলি বেশি জয়েন্ট রিয়াকশন ফোর্স কাজ করে প্যাটেলোফিমার মানে মালাই চাকি এবং তার উপরের হাড়টা, তার মধ্যে বেশি কাজ করে, ঠিক আছে। বা হচ্ছে আমরা যে সিঁড়ি চড়ছি, সিঁড়ি চড়ার সময় বলে যে আমাদের বডি ওয়েটের 2 to 3 টাইমস বেশি প্রেশার হাঁটুর উপরে কাজ করছে, ঠিক আছে। বা একটা আপনি ওয়েট লস করতে গেলেন, আপনি গিয়ে স্কিপিং করছেন, বা ওই এখন খুবই জাম্পিং জ্যাক বা এরকম করছেন, মানে লাফাচ্ছেন বা ইয়ে করছেন, এই ধরনের যখন অ্যাক্টিভিটিস মানে যেগুলোতে হচ্ছে ওই যে ল্যান্ডিং ইম্প্যাক্টটা একটা তো ওই জয়েন্টের যে ফোর্স সেটা তো কাজ করছে, জয়েন্ট রিয়াকশন ফোর্স, তার সাথে হচ্ছে গ্রাউন্ড রিয়াকশন ফোর্সও কাজ করছে, দিয়ে বলে মানে একসাথে দুদিক থেকে ওটার উপরে যে থ্রাস্টটা এফেক্ট করছে তাতে অনেকটাই বেশি ক্ষতি হয়। স্যার একটু ইন্টারাপ্ট করছি, হ্যাঁ। যেহেতু আপনি অনেকগুলো এক্সারসাইজের কথা বললেন যেগুলোতে একটুখানি সমস্যা হচ্ছে, মানে স্কোয়াটিং, জাম্পিং জ্যাক, বা এগুলো তো সবারই খুব প্রিয় এক্সারসাইজ, হ্যাঁ। আমরা সবাই করতে ভালোবাসি। এইটা ছাড়া কি কি এক্সারসাইজ করলে হাঁটুও ঠিক থাকবে এবং আমার এবার পারপাসটাও সার্ভ করতে হবে? 2-3টে পয়েন্ট হয়ে গেল। একটা হচ্ছে আমি বললাম যে এজ আটকাতে পারবো না, ওয়েট আমরা কমাতে পারবো। থার্ড আসলাম লাইফস্টাইল মডিফিকেশন। এইবার ফোর্থ আমি যেই পয়েন্টে আসছিলাম তখনই আপনি মানে এই জায়গাটায় আমার দুটো জায়গাতে একটা জয়েন্ট হয়ে গেল। হ্যাঁ, কি হবে সেটা হচ্ছে যে মাসল উইকনেস, এটা একটা খুব বড় কারণ। তো আমরা একটা এখন কমন নিয়ে ব্যথা হলো একটা পায়ে বেল্ট পরে নে, এই ব্যথা হলো এখানে একটা বেল্ট পরে, আরে বেল্টটা কি কাজ করছে বা ব্রেস কিছু করছে, এক্সটার্নাল সাপোর্ট দিচ্ছে যেন জয়েন্টের উপর প্রেশারটা না পড়ে, বা পাটা বেঁকে গেছে সেটাকে সেগুলো দুই দিকে মানে যেটা আমাদের যে সিজিটা যে যাচ্ছে সেটাকে একটা প্রপার ইয়েতে রাখছে, যে এখানটায় আমাদের আর্থ্রাইটিসটা হয়নি সেখান দিয়ে যেন যায়, এরকম টাইপের অ্যালাইনমেন্ট চেঞ্জ করা এই ধরনের। কিন্তু এই জিনিসটা আমাদের ন্যাচারালি আমরা পেয়েছি, এই যে কাভারিং বা এই যে এই ব্রেস বা নি ক্যাপ বা এই ধরনের এগুলোর অল্টারনেটিভ আমরা ন্যাচারালি পেয়েছি। সেটা হচ্ছে আমাদের যে কোনো জয়েন্টের আশেপাশের পেরি আর্টিকুলার যে মাসেলগুলো সেগুলোকে স্ট্রং রাখতে পারলেই আমাদের জয়েন্টের উপরে প্রেশার অনেক কম পড়বে। সেটা এবার ওই প্রশ্নে তাহলে আপনি তো বললেন যে স্কোয়াট তো সবচেয়ে ভালো আমাদের কোয়াড্রিসেপসের জন্য, এই যে মাসেলগুলোকে তো আমি যেটা বলতে চাইছি ফার্স্ট যেই কথাটা গেলাম যে ইম্প্যাক্টও পড়বে না জয়েন্টে, কিন্তু আবার এক্সারসাইজটাও হবে। তো আমরা যেটা বলতে পারি, আমি বলছি যে স্কোয়াট করবেন না, ঠিক আছে, মানে ডিফ্লেকশন স্কোয়াটে আমি যে কথাটা বললাম পুরো হাঁটু ভাঁজ করে সেটাও হচ্ছে না, কিন্তু আপনার মাসেলই হচ্ছে, সেটা হচ্ছে আপনি ওয়াল স্কোয়াট করুন বা আপনি লেগ কার্ল করুন, ঠিক আছে, যেটাতে ইম্প্যাক্টটা কম পড়ছে কিন্তু আপনার এক্সারসাইজও হচ্ছে। এই ধরনের আমি ব্যাপারটা বলতে চাইছি। হিল রেজ করতে পারেন, বা হ্যাঁ অনেকে ইয়ে করে হ্যামস্ট্রিং করুন, আপনি হ্যামস্ট্রিং কার্ল করছেন, এগুলো করছেন, আপনি পেরি আর্টিকুলার যে মাসেলগুলোকে স্ট্রং করছেন, কিন্তু আমি বারবার যেটা বলছি ইম্প্যাক্টটা কম পড়বে এই ধরনের এক্সারসাইজগুলোর উপরে বেশি জোর দেওয়া উচিত, যেটাতে আমাদের মাসেলও স্ট্রং হচ্ছে কিন্তু আমার জয়েন্টসও খারাপ হচ্ছে না। এইটা তো এক্সারসাইজ গেল, মানে আমরা ওই পয়েন্টে যে ডিলে করার আরও কি লাস্ট আমি বলতে পারি সেটা হচ্ছে যে লাস্ট আপনি অবভিয়াসলি সব কিছুতেই মেডিসিনের একটা রোল আছে, তো মেডিসিনও আমরা ইউজ করি, কিন্তু মানে সেটারও অনেকটা বেসিক্যালি এগুলো তো অনেকটা আমাদের হাতে আছে, কিন্তু ওটার কিছু কিছু মানে
সাইড এফেক্টও আছে, কন্ট্রাইন্ডিকেশনও আছে। যেরকম আমরা মানে এই কার্টিলেজ প্রোটেক্টিভ কিছু প্রোটিন আমরা ইউজ করি, ঠিক আছে, যেরকম অনেক গ্লুকোসামাইন, কন্ড্রাইটিন সালফেট, কিন্তু এগুলো আবার কিছু কিছু ক্ষেত্রে কিডনি ডিজিজ থাকলে নেওয়া উচিত না, বা অনেক সময় যারা মানে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট খাচ্ছে, মানে হার্টের ইয়ে আছে, ঠিক আছে, কোনো রোগ আছে সেই সব ক্ষেত্রে, বা অ্যাজমা এই ধরনের কোনো রোগ আছে সেইগুলো, তো এই জিনিসগুলোর জন্য অবভিয়াসলি আপনাকে ডক্টরের সাথে কনসাল্ট করে তারপরেই করা উচিত। কিন্তু যেগুলো আমাদের হাতে আছে অবভিয়াসলি সেটা আমরা নিজেদের কন্ট্রোল করতে পারবো, বা ডিলে করার জন্য সেটা আমরা কাজে লাগাতে পারবো আমাদের লাইফে। একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে মনে পড়ে গেল বলে জিজ্ঞেস করছি, এত এই যে মেকানিক্যাল ট্রমা হলো, এবার আমরা যেটা মানে যেটা জোর দিতে চাইছি সেটা সিস্টেমিক ডিজিজ ইন ফিমেল পেশেন্ট, ঠিক আছে, অ্যান্ড পার্টিকুলারলি একটা সার্টেন এজের পরে, মানে পোস্ট মেনোপোজাল ওমেন, এই যে এই প্রবলেমটা আমরা তো প্রচণ্ড, আর আমাদের এখানে তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি একটা তো প্যান্ডেমিক, তো এইটা আপনি কীরকম পান, মানে মহিলাদের আর্থ্রাইটিস, এই বাতজনিত রোগ? ডেমোগ্রাফি একটা জিনিস দেখা যায় যে বা মানে ফিমেল পেশেন্টরা বেশি অ্যাফেক্টেড হয় মেল পেশেন্টের থেকে অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে। তো কিছু মানে ইন্ডিয়ান পপুলেশনেই দেখা গেছে যে মোটামুটি ধরে রাখুন যে 65 ইয়ার্স, মোটামুটি 60 to 65 ইয়ার্সের যখন একজন ফিমেল, তাতে দেখা গেছে যে 45% ইন্ডিয়ান পপুলেশন অ্যাফেক্টেড হয়ে যায়। সেটাই যখন বাড়তে বাড়তে 70-র কাছাকাছি যায়, সেইটা অলমোস্ট 70% ক্রস করে যায়। 70% ফিমেল পপুলেশন অস্টিওআর্থ্রাইটিসে অ্যাফেক্টেড হয়। আর যদি মেল ফিমেল একসাথে বলি, তাহলে আমাদের এই দেশে বা এই কন্টিনেন্টে মানে 50 বা 55-এর অ্যাভাব আমরা দেখা গেছে যে 80% লোকের কোনো না কোনো জয়েন্ট অস্টিওআর্থ্রাইটিসে অ্যাফেক্টেড। ওইটা তো কিছুটা আপনাদের বললাম যে যে যেরকম অ্যাক্টিভিটিস করছে তার ক্ষেত্রে সেরকম, যে ওই যে যেটা আমি বললাম যে পিকারস্তাম, যে হাতের ইয়ে করছে তার হাতের আর্থ্রাইটিস হচ্ছে, তো এইটা খুব কমন। তবে ওই যে আপনি বললেন যে ফিমেল পেশেন্টদের ক্ষেত্রেই কেন একটা ইয়ে বেশি হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি যে কথাটা একটা টার্ম ইউজ করলেন যে হ্যাঁ মেনোপোজাল ওমেন, মানে আমরা দেখেছি যে এই যে 45-এর পরে যখন ফিমেল পেশেন্টদের একটা হরমোনাল চেঞ্জ আসে শরীরে, তখন গিয়ে কি হয় যে মেন হচ্ছে যে ইস্ট্রোজেনের একটা বড় মানে রোল আছে। মানে আমাদের কি হয় সবসময় বোন মানে রিজর্পশন হয় আবার তৈরি হয়, এইটা একটা ব্যালেন্স একটা চলতে থাকে। সেইটা এই ইস্ট্রোজেনের যখন সাপোর্টটা চলে যায় তখন এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, ব্যালেন্সটা মানে অলমোস্ট এটা একদম পুরো হ্যাম্পার্ড হয়ে যায়, ঠিক আছে। এইটা একটা বড় সমস্যার কারণ হয়ে যায়, এবং সেই জন্য হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিসেরও চান্সটা তাদের ক্ষেত্রে বেড়ে যায়। এবং আর একটা কি, এই হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে অনেক কিছু তার সাথে অ্যাফেক্টেড হয়, প্যারাথরমোন বলে একটা ইয়ে হয়, সেটাও এফেক্ট করে, অস্টিওপোরোসিসের চান্স বাড়ছে, ফ্র্যাকচারের চান্স বাড়ছে। তো অবভিয়াসলি ফিমেল পেশেন্টরা বেশি এফেক্টেড হয়। মহিলা দর্শকদের জন্য আপনি এটা একটু বলে দিন যে তারা আগে থেকে মানে কম বয়স থেকেই তারা কি কি এই প্রিকশনারি মেজার্সগুলো নিতে পারে যে ভবিষ্যতে তার এই জিনিসগুলো একটু কম হবে, মানে এই আর্থ্রাইটিক যে চেঞ্জেসগুলো আছে, আর্থ্রাইটিস, এটা একটু কম হবে। এটা তো প্রথম কথা, তো আমি একটা ফার্স্ট যে আমরা একটা জিনিস পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করেছি যে কিভাবে ডিলে করা যায়, সেগুলো তো সব কিছু মানে ইন জেনারেল সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে আমি যেরকম বলবো, তারা সবচেয়ে বেশি ফেস করেছে, দেখবেন যে প্রেগনেন্সি বা ল্যাকটেশনের সময় আমরা এক্সট্রা করে ডায়েটারি ক্যালসিয়াম দিই, ঠিক সেম ওই ক্যালসিয়ামটাই মানে এই পোস্ট মেনোপজাল যে পেশেন্ট তাদের ক্ষেত্রে, যখন আমি বললাম যে এই যে একটা হরমোনাল এই ইমব্যালেন্সের জন্য একটা সব কিছু হ্যাম্পার হচ্ছে, যে ক্যালসিয়াম মেটাবলিজমটাই হ্যাম্পার্ড হয়ে যায়। তো দেখা গেছে যে মানে অলমোস্ট এই 800 মিলিগ্রাম বা মোর দ্যান 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম, এলিমেন্টাল ক্যালসিয়াম একজন পোস্ট মেনোপজাল ফিমেলের দরকার। এবং আপনি একটা ফার্স্ট একটা খুব বড় পয়েন্ট ধরেছিলেন যে ভিটামিন D3 ডেফিসিয়েন্সি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। এই ভিটামিন D3 ডেফিসিয়েন্সি যদি বলেন, দেখা গেছে সবচেয়ে বেশি আমাদের এই কন্টিনেন্টের মধ্যে সবচেয়ে বেশি ডেফিসিয়েন্সি সেটা হচ্ছে যে আমাদের এই নেইবার কান্ট্রি পাকিস্তান, তারপরে বাংলাদেশ, এবং থার্ড হচ্ছে ইন্ডিয়া। আমাদের কিছুটা লাইফস্টাইলের জন্য বা আমাদের এই মানে সানলাইট এক্সপোজার হয় না,
কেন ভাইয়া আমাদের দেশে কি হয় রোদ পড়ে কিন্তু না? সবাই এক্সপোজড, হ্যাঁ এইটাই ব্যাপার। আমি এটা নিয়ে একটা খুব ভালো পয়েন্ট, এক্ষুনি বাংলাদেশ থেকে সবাই লিখবে। হ্যাঁ এই ফিমেল পেশেন্টরা যখন আপনি বললেন সেই জন্য আমি বলছি যে মানে আমরা ফিমেল পেশেন্টরা সবসময় কি ভাবে যে ফিমেল পেশেন্ট না, আমি যে যে সূর্যের আলো পড়বে আমি কালো হয়ে যাব, আমি ঢেকে ঢুকে বেরোই বা ইয়ে করে। এটা একদম মানে সানলাইট এক্সপোজার বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং কি আমরা সানস্ক্রিন মাখছি, এটারও একটা এফেক্ট আছে। এই মানে এই মেনলি যে ভিটামিন D3 এই যে মেটাবলিজমটা, এটা এই যে ইউভি বি বলে যে একটা রে আছে, সেইটা আমাদের এই ভিটামিন D3 মেটাবলিজম সেইটাও কিছুটা এই সানস্ক্রিন মেখে অ্যাফেক্টেড হয়ে যায়। হ্যাঁ আমি ফর্সা থাকবো, আমি কালো হব না, কিন্তু আমার বোন আস্তে আস্তে উইক হয়ে যাবে। কারণ এই ভিটামিন D3টাই হচ্ছে এই ক্যালসিয়াম মেটাবলিজমের একটা মানে কি বলবো যে একদম একসঙ্গে একদম মিলেমিশে কাজ করে। তাহলে এই জায়গাগুলো আমাদেরকে প্রথম থেকেই দেখতে হবে। একদম পিওর ভেজিটেরিয়ান খাওয়ারে ভিটামিন D3 একটু কম, ভিটামিন D3 ভিটামিন B12 এগুলো ডেফিসিয়েন্সি হয়। তাহলে সেই পপুলেশনের উচিত যে ইয়ারলি এই ভিটামিনগুলো চেক করা, ভিটামিন D3 ভিটামিন B12, এবং তার দরকার হলে সেই সাপ্লিমেন্টগুলোও কোর্স করা। এরমভাবে তারা তাদের মানে বোনের কোয়ালিটি ভালো রাখতে পারে। এবার একটু সার্জিক্যাল পার্টে ঢুকি। মানে এই যে হাঁটু প্রতিস্থাপন, এই যে নতুন গয়না বসিয়ে দিচ্ছেন, গয়না লাগিয়ে দিচ্ছেন, তো এই গয়না লাগান কি করে, মানে কি পদ্ধতিটা কি? মানে নি রিপ্লেসমেন্ট সার্জারি তো সব জায়গায় শোনা যায়, আপনারা কি করেন? নি রিপ্লেসমেন্ট মানে ফার্স্ট আমি আসছি যে আজকে আমি অলরেডি ডেমনস্ট্রেট করেছি যে কোন স্টেজে থাকলে কি করা যায়। তো ফার্স্ট এই যে রিপ্লেসমেন্ট বা রিসারফেসিং, আমি দুটো জিনিস নিয়েই বলবো। যে আমার হাঁটুর ব্যথা শুরু হয়েছে, একদম ফার্স্ট একটা পেশেন্ট কখনোই কি বললাম, যদি ব্লাড রিলেটেড আর্থ্রাইটিস না হয়, মানে গ্লোবালি গোটা হাঁটুটাকে জয়েন্টটাকে নষ্ট করে দিচ্ছে, সেটা যদি না হয়, যদি নর্মাল ন্যাচারাল ওয়ে হয়, মানে অস্টিও আর্থ্রাইটিস হয়, তাহলে অবভিয়াসলি সেটা শুরু হবে মিডিয়াল কম্পার্টমেন্ট থেকে হাঁটুর। তাহলে অবভিয়াসলি যখন একটা কম্পার্টমেন্ট এফেক্ট হচ্ছে, তখন আমি জাস্ট সেই কম্পার্টমেন্টটাকেই আমার টার্গেট থেকে সেটাকে ঠিক করব। বাকি হাঁটুটা আপনারই থাকলো, ওটা কোনো আর্টিফিশিয়াল কিছু হলো না। তাতে কি, তাতে আমাদের যে নিয়ের যে কিনেমেটিক্সটা সেটা সবচেয়ে ভালো মেনটেন হয়, যেটাকে নিয়ে আমি বলছি যে পার্শিয়াল নি সার্জারি। আমার মিডিয়াল কম্পার্টমেন্টটা খারাপ হয়েছে, মানে আমার কার্টিলেজটা লস হয়েছে, মিডিয়াল কম্পার্টমেন্টের উপরের পার্ট, নিচের পার্ট, এবং ধরে নিন বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় আরেকটা জিনিস আমাদের ভিতরে থাকে মেনিসকাস, যেটা আমাদের সবচেয়ে বেশি পস্টেরিয়ার হর্ন অফ মিডিয়াল মেনিসকাস অ্যাফেক্টেড হয়। এই জিনিসগুলো যখন অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে, আমরা জাস্ট ওই পার্টটাকে আমরা এই বনে বনে যে ঘষা লাগছে, হাড়ে ঘষা লাগছে, এই ক্ষয়ে যাওয়াটাকে আটকানোর জন্য মেটাল ক্যাপিং করে দিই। আর মাঝে আমরা একটা আর্টিফিশিয়াল কার্টিলেজ বলতে একটা ডিউরেবল প্লাস্টিক আলট্রা হাই মলিকুলার ওয়েট পলিইথিলিন একটা লেয়ার ওখানে দিয়ে দিই জাস্ট। এবং এটার সাথে সাথে দেখবেন যে ওই অ্যালাইনমেন্টটাকেও আমি ঠিক করে দিলাম, মানে ওয়েট বিয়ারিং যে অ্যাক্সিসটা সেটা আমি এমন রাখলাম যে জাস্ট যেইটা আমি আর্টিফিশিয়ালি তৈরি করে দিলাম ঠিক সেইখান দিয়েই যাবে, আরেকটা পোর্শনে যাচ্ছেই না। হাঁটুর যে বাইরের দিকের পোর্শন সেখানে যাচ্ছে না। এটাতেই পেশেন্ট পুরোপুরি মানে পেন ফ্রি একটা লাইফ পেয়ে গেল, এবং এটাই লং টার্ম সার্ভাইভালশিপও দুর্দান্ত। তো আমি এখানে একটা না রুগীর মতো প্রশ্ন করছি। হ্যাঁ নিশ্চয়ই। তো ডাক্তারবাবু, আপনি আমার আধা হাঁটু চেঞ্জ করে দিলেন, আধা রয়ে গেল, এই আধা যদি খারাপ হয়ে যায় তখন আমি কি করব? আমি কি বললাম যে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে যে ফার্স্ট আমাকে কিছু কিছু জিনিস রুল আউট করতে হবে। প্রথম জিনিস আমরা রুল আউট কি করতে চাই, আমি যেটা বলেছি যে ব্লাড রিলেটেড আর্থ্রাইটিস আপনার আছে কি নেই, সেগুলোর জন্য কিছু কিছু আমাদের ব্লাড টেস্ট করে আমরা চেক করে নিই, ঠিক আছে। 2 নম্বর, যে যদি ওটা থাকে তাহলে আমি পার্শিয়ালে যাব না, কারণ অবভিয়াসলি আপনি যেটা বললেন তখন আমার অন্য কম্পার্টমেন্টও নষ্ট হয়ে যেতে পারে। সেকেন্ড আমার যেটা পয়েন্ট, যে আমরা কিছু স্ট্রেস ভিউ করে দেখে নিই যে আমাদের আরেকটা কম্পার্টমেন্টের কেমন আছে, মানে সেই জায়গার কার্টিলেজটা কতটা ভালো আছে কি আছে। যদি দেখি যে সেই দিকে কার্টিলেজ একদম ওকে আছে, তখন গিয়ে আমরা এই পার্শিয়াল এই জায়গাটাতে আসি। এবং থার্ড যে পয়েন্টটা আমি বলছি যে আমাদের পুরোপুরি যেটা প্রথম থেকে আমরা ইয়ে হচ্ছে যে আমাদের যে ইম্প্যাক্টটা কোথায় বেশি পড়ছে বা ওয়েট বিয়ারিং অ্যাক্সিস, এটা খুব ইম্পর্টেন্ট। মানে দেখা গেছে যদি নর্মাল একটা মানুষের হাঁটুর ক্ষেত্রে সবচেয়ে ফার্স্ট খারাপ হয় অ্যান্টেরোমেডিয়াল পোর্শন, মানে সামনের এবং ভেতরের দিকের অংশটা। আবার হিপ জয়েন্টের ক্ষেত্রে দেখা গেছে সুপেরোল্যাটারাল পোর্শন, মানে উপর এবং পাশের দিকের পোর্শনটা, মানে এই জায়গা দিয়ে হচ্ছে আমাদের ওয়েট বিয়ারিং অ্যাক্সিসটা নর্মালি যাচ্ছে।
তাহলে আমি যখন ওয়েট বিয়ারিং অ্যাক্সিসটা শুধু আমি যে জায়গাটা ঠিক করলাম সেই জায়গাটার উপরেই আমি যদি রেখে দিতে পারি, তাহলে কখনোই ওই দিকটা খারাপ হবে না যদি ওয়েট বিয়ারিং অ্যাক্সিস এই দিক দিয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এগুলোর ডিপেন্ড করে বোন কোয়ালিটি, কারোর বোন কোয়ালিটি খারাপ, বা কিছু কারোর ক্ষেত্রে কিছু কি বলবো যে আমাদের এইগুলো সব কিছু কোলাজেন, যেটা আমাদের বডির কোলাজেন, খুব নাম শুনেছেন, ফিমেল পেশেন্ট আরও বেশি শুনে এখন কোলাজেন, সারা বেশিরভাগ কোলাজেন, স্কিন, হেয়ার এইসব নিয়ে। কিন্তু না, এটা হাঁটুরও একটা বিশাল ইম্পর্টেন্ট ইন্টিগ্রাল পার্ট। এগুলোর কোয়ালিটির উপরেও ডিপেন্ড করে যে আরেকটা দিক খারাপ কতটা হচ্ছে কি না হচ্ছে, এবং কিছুটা হচ্ছে আপনার লাইফস্টাইল, ঠিক আছে, যে ওই দিকের পোর্শন বা অন্য দিকের পোর্শনগুলো এফেক্ট হচ্ছে কিনা। আর নেক্সট এইটার পরেই আমি আসছি যে যদিও অন্য কোনো কম্পার্টমেন্ট খারাপ হলো, তখন আমাদের নেক্সট অপশনই হচ্ছে যেটা আমি বললাম, বা যেই পেশেন্ট আমার কাছে লেটলি প্রেজেন্ট করছে, যে ওই যে আমি কি বললাম যে ব্যথা হচ্ছে, আর ঠিক আছে এইভাবেই চালিয়ে নিয়ে একটু সহ্য করে নিয়ে ওইভাবে চলে যাবে, এই করতে 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 যখন আর পারছে না, তখন আমাদের কাছে যখন এসে প্রেজেন্ট করলো এবং দেখলাম যে 3টে কম্পার্টমেন্টই অ্যাফেক্টেড হয়ে গেছে, বা মেনলি মিডিয়াল ল্যাটারাল দুটো হাঁটুর কম্পার্টমেন্ট, তখন আমাদের অপশন টোটাল নি রিপ্লেসমেন্ট। মানে পার্শিয়ালটাও যখন খারাপ হচ্ছে বা পার্শিয়ালটা হয়তো লুজ হয়ে গেল, যেটা আমরা বললাম যে একটা পার্ট লুজ হয়ে গেল, বোনের মধ্যে বসে গেল, বা অন্য কম্পার্টমেন্ট ইনভলভ হলো, তখন আমাদের কাছে নেক্সট অপশনই হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট। তো এই টোটাল নি রিপ্লেসমেন্টও সেম, ওই যেই কথাগুলো বললাম, ওখানে শুধু একটা পার্ট হচ্ছিল, এখানে গোটা কম্পার্টমেন্টটাই আমরা, মানে দুটো কম্পার্টমেন্ট, উপরের যে হাড়টা সেই হাড়টা, নিচের হাড়টা মেটাল ক্যাপিং করে দিচ্ছি, এবং পুরোটা জুড়ে আমরা একটা আর্টিফিশিয়াল কার্টিলেজ দিয়ে দিচ্ছি। এইবার নেক্সট কোশ্চেন, আপনি যেটা বলছেন যে আপনারা কিভাবে করেন, এইটাই এখন এসে গেছে। ম্যানুয়ালিও করা যায়, নেভিগেশন বা কম্পিউটার অ্যাসিস্টেড করা যায়, আর কি করা যায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে, যেটাকে আমরা অগমেন্টেড রিয়ালিটি বলি, এটা দিয়েও করা যায়। আর আরও হাইলি স্পেসিফাইড বা কি বলবো যে সফিস্টিকেটেড টেকনিক হচ্ছে রোবোটিক। এতগুলো মানে টেকনিক আছে এবার এই সার্জারিগুলোর করার। তো আপনাদের রোবটের কি হাঁটু আছে, মানে হেঁটে আসে নাকি জয়েন্ট তো আছে, জয়েন্ট তো আছে, জয়েন্টস আছে, এক্স্যাক্টলি, ঠিক আছে। রোবোটিক আর্ম খুব ইন্টারেস্টিং, মানে আপনি দেখলেও আপনার বেশ মজা লাগবে, যে ওকে যখন সেট করে দেওয়া হয়, ও জাস্ট এসে ভিউ, মানে আমাদের পেরিফেরির মধ্যেও দেখে নেবে যে ও ঠিকঠাক ইয়ে করতে পারছে কিনা, আমরাও দেখবো যে ও কতটা, আমি কাজ করছি ও ফ্রিলি ইয়ে করতে পারছে কিনা। এইখানে আবার এই পয়েন্টটা আসবো যে রোবটও এখন হয়ে গেছে কি একদম অটোমেটিক রোবট আর সেমি অটোমেটিক রোবট। মানে অটোমেটিক আর সেমি অটোমেটিক মানে কি, ফার্স্ট তো আমাকে একটা রোবটকে একটা ফিট করাতে হবে, মানে ইনপুট দিতে হবে, ইনপুট দিতে হবে। সেম ফার্স্ট আমরা শুরু করছি, প্রথম এইটা নিয়ে যদি ডিসকাশন শুরু করি, তাহলে ফার্স্ট আমাদের এটার একদম মাদার যদি বলেন তাহলে হচ্ছে নেভিগেশন। ফার্স্ট এসেছিল কম্পিউটার অ্যাসিস্টেড বা নেভিগেশন, সেইখানেও বেসিক টেকনিকটা সেম থেকে গেছে, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। এবার এই রেজিস্ট্রেশন মানে ওকে একটা কিছু ফিট করাতে হবে যে আমার হাঁটুটা কেমন কি, যেটা এখন আপনারা এই এআই এর যুগে তো খুব জানেন যে এআই কে একটা জিনিস ডেটা ফিট করাতে হয়, যে 1 লাখ ডেটা ফিট করলাম, তারপরে গিয়ে তারপর আমরা প্রম্পট দিচ্ছি, আমাকে প্রম্পট দিতে জানতে হবে, এক্স্যাক্টলি, উত্তর সবই আছে, প্রশ্ন করা জানতে হবে, এক্স্যাক্টলি, একদম দারুণ ইয়ে করেছেন, সেম জিনিসটা, ঠিক আছে। তো ওই ওকে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমার ইমেজ বেসড, মানে কি ফার্স্ট হচ্ছে আপনি পায়ের একটা সিটি স্ক্যান করে নিলেন, একদম 3D মডেল বানিয়ে নিলেন, ইয়ে করলেন, সেটাই ওকে ফিট করালেন। প্রি অপারেটিভ আমরা প্ল্যানিং করে নিলাম যে কেমন আছে, এই ডিফর্মিটি আছে, এটার এইরকম জায়গাগুলো বোন লস আছে, বই আছে, এরকম কাটিং করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। হিপের ক্ষেত্রেও দেখা যায় যে এরকম কতটা, যে আমাদের কাপটা বা এই যে হেডটা, এই কাপটায় কতটা মানে ডিফেক্ট আছে, সেটা কি আছে, তাহলে আমাকে প্রি অপারেটিভ মানে কোন সাইজের ইমপ্ল্যান্ট ওখানে দেওয়া যাবে, দিলে একদম পারফেক্ট ম্যাচ করবে, এই জিনিসগুলো, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে ইমেজ বেসড। আর কিছু হয় ডাইরেক্ট রেজিস্ট্রেশন, মানে পার অপারেটিভই আমি রেজিস্ট্রেশন, মানে আমাদের হাতে হচ্ছে একটা একটা কি বলবো যে ইনপুট দেওয়ার একটা জিনিস থাকে, ঠিক আছে। এবং সেটা কিভাবে ও ডিটেক্ট করবে, সেটা হচ্ছে যে মানে 3 রকমের জিনিস থাকে। মানে একটা তো হচ্ছে যে মেন একটা প্রি প্ল্যানিং ইউনিট থাকছে, একটা হচ্ছে মেন কনসোল থাকে, আর আরেকটা কি থাকে সেটা হচ্ছে রোবোটিক কনসোল থাকছে, যেটাতে ওই রোবোটিক আর্মটা লাগানো থাকছে, যে কাটিং করবে, ইয়ে করবে। এই যে এই 3টে কনসোল মেনলি মিলে এই জিনিসটা তৈরি হয়। যাদের ক্ষেত্রে ওই ইমেজটা সিটি স্ক্যান লাগছে না, তাদেরকে প্রি অপারেটিভ প্ল্যানিংয়ের ওই কনসোলটা লাগে না, শুধু দুটো কনসোলেই কাজ হয়ে যাচ্ছে। তো ফার্স্ট কি আমরা হচ্ছে কিছু ট্র্যাকার পায়ে ফিক্স করে দিই, ঠিক আছে। তো ট্র্যাকার কি, ওর মধ্যে কি থাকে, অ্যারেজ থাকে।
ওই ক্যামেরা থেকে কি ওরা হচ্ছে ইনফ্রারেড একটা মানে কমিউনিকেশন সিস্টেম, ওই ক্যামেরা থেকে ও ডিটেক্ট করতে পারছে। তো আমরা কি বললাম যে ফার্স্ট আমি বলছিলাম যে ও ঠিক করে দেখতে পারছে কিনা, কাজ করতে পারছে না কিনা রোবট, আর আমিও কাজ করতে পারছি না, এইটা আমাদের ফার্স্টে একটা দুজনের মধ্যে একটু নেগোশিয়েট করে নিতে হয়, ঠিক আছে, যে নেগোশিয়েট করে আমরা এগোচ্ছি, ও দেখতে পাবে আমিও কাজ করতে পারবো, এই গুতোগুতি করলে চলবে না, ঠিক আছে। তো ওটা হলো দিয়ে মানে সেম, এটাও নেভিগেশনেও সেম, যেটা কম্পিউটার অ্যাসিস্টেড ছিল সেখানেও সেম ছিল, বা যেটা আমরা অগমেন্টেড রিয়ালিটি আমরা যেটা বলছি, যে যেরকম এটা সবচেয়ে ভালো বুঝতে পারবে বাচ্চারা ভিআর একটা চশমা লাগিয়ে নিচ্ছে, গেম খেলছে সারাদিন, ঠিক সেম জিনিস আমাদের ক্ষেত্রে অগমেন্টেড রিয়ালিটিতে, যে আমরা ওরকম পুরোটাও একটা হয়, কিন্তু মানে যেটা রিয়েল লাইফে আমি আমার যে যখন অপারেশন করছি তখন ওটাকেও দেখতে পাচ্ছি, প্লাস ওই ক্যামেরায় আমরা যে প্ল্যান করেছি যে এত ডিগ্রি কাট হবে, এতটা অ্যামাউন্ট কাট হবে, সেইটাকে ওটার সাথে কোরিলেট করছি। কিছু কিছু ক্ষেত্রে আবার অগমেন্টেড রিয়ালিটিতে কী করে, যে ওটাও সেই ইমেজ বেসড, আমি কি বললাম যে সিটি স্ক্যান করে নিল, সেই সিটি ইমেজটা আমার বা সামনে আমি দেখতে পাচ্ছি, মানে ডিজিটাল ডিসপ্লে আমার যে হেডসেট আছে সেখানে ডিসপ্লে, সেইটাকে আমাকে জাস্ট যে রিয়েল টাইমে যে আমি হাঁটু যে ধরে নিন যে পায়ের যে বোনটা আছে সেটার সাথে আমাকে শুধু ম্যাচ করাতে হবে, ওর সঙ্গে সঙ্গে আমাকে লেভেল দিয়ে দেবে যে কোথায় কিভাবে কাট করতে পারবো, এতটা অ্যাডভান্সড হয়ে গেছে। আর রোবটের ক্ষেত্রে তো প্রশ্নই উঠছে না, রোবটকে সেম বললাম যে ফিট করালাম, ট্র্যাক করলাম, প্রত্যেকটা পয়েন্ট বনি মডেলের প্রত্যেকটা পয়েন্ট আমি দিলাম, যে মিডিয়াল সাইডের, ল্যাটারাল সাইডের, নিচের হাড়ের, ঠিক আছে, প্রত্যেকটা বনি মানে আমাদের অ্যাঙ্কেল জয়েন্টে যেগুলো থেকে অ্যাক্সিস ডিটারমিন্ড হয়, সেই আবার চলে এলাম ওয়েট বিয়ারিং অ্যাক্সিসটাকে আমাকে ঠিক করতে হবে, ওইটাই মেন টার্গেট। তার মানে কি অ্যাকিউরেসি। এক্স্যাক্টলি। এই যে যত আমি বললাম যে ম্যানুয়াল, তারপরে কম্পিউটার অ্যাসিস্টেড, তারপরে হচ্ছে এআর মানে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবট, কিছু অ্যাকিউরেসি আরও বেটার করা। তার মানে কি লংজিভিটি আমি বাড়াতে চাইছি, তাড়াতাড়ি ওটিটা শেষ করতে চাইছি, পেশেন্টকে রেজাল্ট আরও বেটার দিতে চাইছি। আর খুব ইম্পর্টেন্ট, অনেকের যেটা খারাপ লাগে সার্জারির ক্ষেত্রে, যে বোধহয় প্রচুর কাটবে ডাক্তারবাবু, সেটা মিনিমালি ইনভেসিভ হয়েছে, মানে কাটা ছেঁড়া কম, কাটা ছেঁড়াটা কমেছে, ঠিক আছে, কাটা ছেঁড়া কমেছে। এবং আরও কি, ওই যে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে এই যে অটোমেটিক রোবট আর সেমি অটোমেটিক রোবট। তো এবার ওই কাটার ব্যাপারটাও বলি, যে কাটার ব্যাপারটা বললে আপনারা মজা পাবেন, সেটা হচ্ছে মানে হাড় কিন্তু সবসময় যে দিয়েই কাটা হয় এরকম না, এখন কিছু চলেছে বার বেসড, মানে বার মানে জাস্ট ওই যারা মেকানিক্যাল ইয়েতে কাজ করে দেখবেন যে এরকম গোল একটা গদার মতো একটা জিনিস হয়, আমরা সবসময় ইউজ করি। হ্যাঁ বার, হ্যাঁ ডেন্টিস্টরা উনি তো একদম ওনার ভালো, তো সেই এক্স্যাক্টলি দারুণ, উনি ভালো বলতে পারেন যে কাটা মানে একদম দিয়ে সবসময়। এখন কিছু রোবটে চলেছে বার বেসড, বার দিয়েই জাস্ট একদম করে একদম দিয়ে যেরকম কাটা হয় ওরকম বার দিয়ে ওরকম করে দেওয়া হয়, ঠিক আছে। তো অবভিয়াসলি এই যে কাটা, এবং 2 নম্বর কি, যে যখন আমি প্রপার ট্র্যাকারটা ঠিক জায়গায় যদি সেট করে দিই এবং ঠিকঠাক করতে পারি, ও যখন দেখতে পাচ্ছে তখন যে আমার বড় এক্সপোজার, ওয়াইড এক্সপোজার লাগবে সেই ব্যাপারটা চলে যাচ্ছে, তখন আমার ছোট এক্সপোজারও আমার কাজটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং ম্যানুয়ালি আর মানে এই রোবট বা মানে কিছু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এদের যখন হেল্প নেওয়া হচ্ছে, তাতে আরেকটা জিনিস বাড়ে, যেটা আমি বললাম যে টাইমটা অনেকটা সেভ হয়। কেন? আরেকটা জিনিস, পেশেন্টের মানে কি বলবো, যে ব্লাড লস, এটা একটা বিশাল পয়েন্ট। যদি বলেন যে পয়েন্ট মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের যখন এই যে কাট করতে হচ্ছে, সাপোজ আমার এই যে পায়ের এই যে অ্যালাইনমেন্ট, আমি আবার বলছি অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য, তো অ্যালাইনমেন্ট কি, আমরা ইন্ট্রামেডুলারি মানে হাড়ের ভিতরে আমরা একটা ম্যানুয়ালি করার সময় রড পুশ করে সেইটার হিসাবে কাটের ইয়েটা করছি। যখনই এটা নেভিগেশন বা এআর বা রোবোটিক চলে আসছে, সেইটা আমাদের হচ্ছে না। আমাদের সবচেয়ে বেশি ব্লাড লস, মানে এই যে পেশেন্টের যেটা বলছেন যে ভয়, যে অনেক রক্তক্ষরণ হবে, অনেক বেশি, সবচেয়ে বেশি হয় হচ্ছে এই ক্যানাল থেকে, মানে এই হাড়ের ভেতর থেকে হচ্ছে উজিং বেশি হয়। এবং একটা বড় জিনিস হয়, সেটা হচ্ছে কি ফ্যাট এম্বলিজম। হয়তো আপনারা অনেকেই ফ্যামিলির লোক শুনেছেন বা অনেকে এরকম, মানে সহজে বলুন। হ্যাঁ বলছি, মানে এই ইন্ট্রামেডুলারি যখনই আমরা একটা কিছু রড পুশ করে আমি করছি, তখন কি ইন্ট্রামেডুলারি প্রেশারটা খুব বেড়ে যায়। তখন কি হয়, যে আমাদের ফ্যাট মানে ছোট ওই যে মাইক্রো ভেসেলসের মধ্যে দিয়ে চলে যায়, গিয়ে আমাদের হার্টে গিয়ে ব্লক করে দেয়, ঠিক আছে।
এইটাই হচ্ছে এম্বলিজম, ঠিক আছে। এই ফ্যাট এম্বলিজম মানে মানে এটা শিরা উপশিরার মধ্যে চর্বি মধ্যে দিয়ে জমা। চলে যায়, হ্যাঁ হ্যাঁ, মানে পাইপে যেই পাইপগুলো আছে তার বলগুলো, মধ্যে বল- ফ্যাটের, গিয়ে- হ্যাঁ, হ্যাঁ, ফ্যাটের গ্লোবিউলস গুলো চলে যাচ্ছে, হ্যাঁ, গিয়ে চামড়ার আমরা- বলগুলো গিয়ে জমে, যারা আমার মতন মানুষ তাদের জন্য সহজে বলে দিলাম। হ্যাঁ, হ্যাঁ। যে এবং এটা মানে সবচেয়ে বড় কথা অনেকেই ফেস করেছেন, মানে মানে খারাপ লাগে বলতে, অনেকে ভাবেন যে অপারেশন করতে গিয়ে একটা পেশেন্ট মরে গেল, কেউ এক্সপ্লেন করতে পারে না ফ্যাট এম্বোলিজম কিভাবে হলো বা ইয়ে হলো। তার অনেক আমরা প্রেশার কমানোর উপায় আছে, ইয়ে আছে, কিন্তু তাতেও বলা যায় না। এই একটা জায়গা খুব বড় সেফ করা গেছে যে এই যে যখনই ইন্টারমিডিয়েট এই ইয়েটা আমরা করছি না, তাতে কিন্তু এটা একটা বড় একটা রিস্ক থেকে পেশেন্টকে আমরা সেভ করতে পারছি। আচ্ছা ডাক্তারবাবু, এই যে নি রিপ্লেসমেন্ট যখন আপনারা করেন, ধরে নিন হাঁটুর একটা ছোট্ট জায়গা খারাপ হলো, হ্যাঁ, যেরকম ধরে নিন আমার কম্পিউটারে ধরে নিচ্ছি একটা আইসি খারাপ হয়েছে, আপনারা পুরোটা চেঞ্জ করে দেন কেন? মানে গোটা মাদারবোর্ড ধরে চেঞ্জ করে দেন কেন? ওইটুকু জায়গায় তো রিপেয়ার করে দিতে পারেন। হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন বা এটা খুব ভালো অভিযোগ আমাদের প্রতি, হ্যাঁ। একদম সত্যি কথা। মানে টায়ারে লিক হলো, আপনি টায়ার চেঞ্জ করে দেবেন কেন? লিকটা সারিয়ে দিলেই তো হয়। একদম ঠিক কথা, মানে খুব ন্যায্য অভিযোগ। ব্যাপারটা হচ্ছে যে আবার আমি শুরুর একটা রেফারেন্সটা নিই, যে হাঁটুর 3টে কম্পার্টমেন্ট, এটা ভেতরের দিকের অংশ, একটা বাইরের দিকের অংশ, একটা মালাই চাকির পিছনের দিকের অংশ, এবং একসাথে যদি না ব্লাড রিলেটেড আর্থ্রাইটিস না হয়, একসাথে 3টে খারাপ হয় না, বা ট্রমাটিক কিছু হলো সেটা ছাড়া একসাথে 3টে, যেটা আমরা অস্টিও আর্থ্রাইটিস জানি, সেটা একটা কম্পার্টমেন্ট থেকেই শুরু হয় ইন জেনারেল। তো মেনলি দেখা যায় যে সাধারণ পপুলেশনে এটা পায়ের ভেতরের দিকের অংশ থেকেই শুরু হচ্ছে। তাহলে একদম ঠিক কথা যে যখন সেইটুকুটাই খারাপ হচ্ছে, তখন অবভিয়াসলি গোটা হাঁটু চেঞ্জ করার কোনো প্রশ্ন উঠছে না। কিন্তু এই যে আপনি এই যে অভিযোগটা করলেন, এটা জাস্ট একটা অ্যাওয়ারনেস কম বলেই আজকে আমাদের এই জায়গাটা ফেস করতে হচ্ছে। এই যে যেটুকুটা খারাপ হচ্ছে সেইটুকু ঠিক করে দেওয়া, এই কনসেপ্টটা এখনো সবার কাছে পৌঁছায়নি, এই বার্তাটা এখনো সবার কাছে যায়নি। কিন্তু এই জিনিসটা কিন্তু এখন বহুল প্রচলিত, বিদেশে এই জিনিসটা বহুল প্রচলিত। এবং সেটা কি, সেটাকে পার্শিয়াল নি সার্জারি বলে। যে আমাদের যে বলছি যে 3টে কম্পার্টমেন্টের মধ্যে, হ্যাঁ, পায়ের ল্যাটারাল সাইডেও হয়, এটা মিডিয়াল সাইডেও হয়, ল্যাটারাল সাইডেও হয়, এবং মালাই চাকির পিছনের দিকটাকেও আলাদা করে চেঞ্জ করা যায়। যেটা আমি একটা পয়েন্ট আপনাদের বললাম, যে বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় যারা দৌড়ায়, রানার্স নি, ঠিক আছে, অ্যান্টেরিয়র নি পেন সিনড্রোম হয় সেই সব পেশেন্টদের। এখানে হয়তো আপনি ওয়েস্ট বেঙ্গলে কম পাই আমরা, কিন্তু সেই ধরনের পেশেন্টকেও আমরা শুধু জাস্ট যেটুকুটা খারাপ হয়েছে মালাই চাকের নিচে, আমার জাস্ট উঠতে গিয়ে হাঁটুতে ব্যথা হচ্ছে, জাস্ট সিঁড়িতে উঠতে গিয়ে ব্যথা হচ্ছে, বাকি হাঁটছি চলছি ব্যথা নেই, ঠিক ওইটুকুটা, সেইটুকুটাকে আমরা চেঞ্জ করে দিই। সেটাকে বলে প্যাটলোফিমোরাল জয়েন্ট রিসারফেসিং। মেনলি যেটা অস্টিওআর্থ্রাইটিসের ওই স্টেজটা, যেখানে হাঁটুর ঠিক ভেতরের দিকের অংশটাই নষ্ট হয়েছে, সেইখানেও আমরা পার্শিয়াল নি সার্জারি করি, বা ইউনি কম্পার্টমেন্টাল নি রিসার্ফেসিং বা ইউকেআর বলে। এটা টোটাল নি রিপ্লেসমেন্টের থেকে জাস্ট, যদি আপনি বলেন সবচেয়ে বড় কথা, এটা মিনিমালি ইনভেসিভ সার্জারি। একটা টোটাল নি রিপ্লেসমেন্ট করতে যতটা কাট করতে হয় তার জাস্ট হাফ, ছোট্ট এইটুকু কাট করে, যেইটুকু শুধু যেই জায়গাটা খারাপ হয়েছে সেই জায়গাটাকে আমরা এক্সপোজ করি, ঠিক আছে, এবং জাস্ট লাইক উনি ভালো বলতেন ডেন্টাল ক্যাপিং যেরকম হয়, জাস্ট ওরকম একটা ক্যাপিং করে দিই, যেখানে হাড়টা ক্ষয়ে গেছে কোনো ছোট ছোট দুটো মেটাল ক্যাপ বসিয়ে দেওয়া হয়, আর একটা আর্টিফিশিয়াল কার্টিলেজ দিয়ে দেওয়া হয়। মানে একদম যেই কথাটা আপনি বললেন যে আইসি খারাপ হয়েছে, মাদারবোর্ড চেঞ্জ করে দেওয়া, এরকম কোনো ব্যাপার না। কিন্তু যেহেতু সবাই এটা জানে না বলেই যা গেছেন, হয়তো ডাক্তারবাবু আপনাকে বলছেন আপনি পুরোটাই চেঞ্জ করেন, হ্যাঁ, যদি আবার পরেরটা খারাপ হলো তখন কি করবেন, ইয়ে করবেন না, এরকম কোনো ব্যাপার না। যদি প্রপার টেকনিক এবং সব কিছু ফলো করে, প্রিন্সিপাল ফলো করে করা হয়, তাহলে এটাই আপনার আজীবন চলে যাবে, আপনার আর কোনোদিন টোটালি রিপ্লেসমেন্টের প্রয়োজনই হবে না। ছোট কেটে বড় সার্জারি, ছোট কেটে বড় সার্জারি, অবভিয়াসলি, ঠিক আছে। তো একদম ঠিক কথা। ওনার সাথে আগেও আমাদের এটা নিয়ে একটা কথা হচ্ছিল যে আপনার একটা গাড়ি, আমাদের ইয়ে 4টে চাকার মধ্যে একটা চাকা আমার নষ্ট হয়েছে, আমি কেন 4টে চাকা চেঞ্জ করব? গাড়ি চেঞ্জ করে দেবেন? গাড়ি বা চেঞ্জ করে দিলাম কেন? আমি একটা যেটা নষ্ট হয়েছে সেটুকুটাই আমি জাস্ট ঠিক করলাম। এটা আছে, কিন্তু জাস্ট সবাই এটা জানে না বলেই সবাই ভাবছে যে টোটাল নি রিপ্লেসমেন্ট করিয়ে নি। আর একটা ভীতি রয়েছে যে এই নি রিপ্লেসমেন্ট সার্জারি বা এই হাঁটুর অপারেশন হলে আমি আর নর্মালি কোনোদিন এক্সারসাইজ করতে পারবো না, হাঁটতে পারবো না, বা সোজা ভাষায় বলতে গেলে আমি আর ব্যায়াম করতে পারবো না, যেটার মধ্যে পা ইনভলভ আছে। একজন ক্রিকেটারের নাম দিয়ে আমি শুরু করছি, সেটা হচ্ছে শোয়েব আখতার। শোয়েব আখতারের অস্টিওআর্থ্রাইটিস হয়েছিল, মানে শেষ দিকটাতে উনি আস্তে আস্তে রিটায়ার করেন। তার কিন্তু একটা মেন কারণ হচ্ছে যে এই
মিডিয়াল অস্টিওআর্থ্রাইটিস, এবং আলটিমেটলি গিয়ে 2022-এ গিয়ে কিন্তু শোয়েব আক্তারকে অপারেশন করিয়েছে। কিন্তু শোয়েব আক্তার কিন্তু টোটাল নি রিপ্লেসমেন্ট করেনি, ওনারও পার্শিয়াল নি সার্জারি হয়েছে, এবং সেটা অস্ট্রেলিয়াতে মেলবোর্নে হয়েছে, বাইলেটারাল দুটো পায়েরই হয়েছে। এখন কিন্তু শোয়েব আক্তার আবার ট্রেনিংয়ে ফিরে এসছে। তো এরকম অনেক স্পোর্টসম্যান আছে যারা অপারেশন করিয়েছে, হাঁটুর অপারেশন করেছে, করে আবার খেলায় ফিরে এসছে। কিন্তু যদি বলেন যে রেস্ট্রিকশন বলে কিছু না, এই টোটাল নি হোক পার্শিয়াল নি হোক, এরপরে একজন পেশেন্ট কিন্তু পুরো হাঁটু ভাঁজ করতে সক্ষম হয়, এবং মাটিতেও বসতে পারে, সিঁড়িও চড়তে পারে, এবং আমি কি বললাম যে কোনো স্পোর্টস অ্যাক্টিভিটিও পারফর্ম করতে পারে। এরকমও মানে কিছু পেশেন্ট আছে আমার, যেখানে মাদার ইনস্টিটিউট ছিল, যেখানে আমার এই নি রিপ্লেসমেন্ট নিয়ে ট্রেনিং হয়েছিল, সেখানে কিছু কিছু এরকম ধরনের পেশেন্ট আসতো, যেটা বম্বেতে ব্রিজ ক্যান্ডিতে তারা দেখেছি যে তারা মানে জাস্ট স্পোর্টসম্যান, পার্শিয়াল নি সার্জারি করতো, আবার খেলায় ওই ম্যারাথন রানার বা সাইক্লিং করে। ওইদিকে খুব এই মহারাষ্ট্রের দিকে সাইক্লিংয়ের একটা বিশাল চল আছে, সে লাদাখ চলে যাচ্ছে, সাইক্লিং করছে, মাউন্টেনিয়ারিং করছে, সব কিছু, কোনো কিছুতে এটার কোনো রেস্ট্রিকশনের জায়গা নেই। তবে একটাই কথা, যে ওয়্যার অ্যান্ড টিয়ার, মানে আমাদের নর্মাল হাঁটুও তো একটা সময় গিয়ে খারাপ হচ্ছে, তাহলে অবভিয়াসলি এটা একটা আর্টিফিশিয়াল জিনিস দেওয়া হচ্ছে, তাহলে তো সেটারও একটা লংজিভিটির ব্যাপার থাকবে, সেটাও ক্ষয়ে যাচ্ছে। তো এই যে অ্যাক্টিভিটিসগুলো, যেটা আমি বলছি যে মাটিতে বসা, স্কোয়াট করা, দৌড়ানো, এই ধরনের যেগুলোতে ইম্প্যাক্টটা বেশি পড়ে, সেই ধরনের জিনিসে এই ওয়্যার অ্যান্ড টিয়ারটা একটু বেশি হয়, একটু তাড়াতাড়ি হয়তো খারাপ হতে পারে, এইটাই। কিন্তু আপনার রেস্ট্রিকশন বলে যে অপারেশনের পর এটা করতে পারবেন না, এরকম কোনো ব্যাপার না। রুগীর মতো করে প্রশ্ন করছি, ডাক্তারবাবু আপনি আমার টোটাল নি রিপ্লেসমেন্ট করে দিলেন, আমার পা ছোট হয়ে যাবে না তো? এটা আমি মিঠুন চক্রবর্তী বা বুম্বাদার মতন হাঁটবো না তো একদিকে বেঁকে? হ্যাঁ, দারুণ দারুণ। এ তো মানে দুটোরই আমি অ্যান্সার, দুটোই ভালো কোশ্চেন, ভ্যালিড কোশ্চেন। একটা সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস নিয়ে একজন পেশেন্ট প্রেজেন্ট করলো। ঠিক কি হয় দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি পাটা এরকম ফার্স্ট ব্র্যাকেটের মতো এইরকম জাস্ট হয়ে গেল, ঠিক আছে। আমরা কি করছি যে মানে দু রকম হয়, আমাদের নকনি হয় আর বোw লেগ হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি যে এই যে আমি বলছি যে ফার্স্ট ব্র্যাকেটের মতো যেটা, সেটা হচ্ছে আমি যখন কারেক্ট করছি তখন কি পাটা একটা পা সোজা হয়ে গেল, অবভিয়াসলি তখন আরেকটা পা তো ওরকমই বাঁকা থেকে যাচ্ছে। এই কন্ডিশনে অবভিয়াসলি এই যে ছোট বড় এই ব্যাপারটা আমরা এনকাউন্টার করি। তখন কিছু কিছু ক্ষেত্রে আমরা সেই জন্য কিছু কিছু পেশেন্টকে অ্যাডভাইস করি যে যত তাড়াতাড়ি সম্ভব দুটো পা একসাথে করিয়ে নিন, কারণ দুটোই একসাথে রিকভার করবে। নইলে কি হয় যে একটা পা বড় একটা পা ছোট থেকে গেল, তখন কিন্তু আমরা এই যেটা ভালো হয়ে যাচ্ছে সেই পাটার উপরে বেশি স্ট্রেস দিতে থাকি, তো অবভিয়াসলি তাহলে সেটারও তো লংজিভিটি অ্যাফেক্টেড হচ্ছে। আর ওই যে ছোটো বড়ো থাকার জন্য তখন তাকে আরেকটা পা যেটা অপারেশন করা হচ্ছে না, তখন সেটাতে একটা সুরেজ দিতে হচ্ছে। আর যেগুলো একদম অল্প অ্যাফেক্টেড হয়েছে আর্থ্রাইটিস, সেই ধরনের ক্ষেত্রে যদি প্রপার নি ব্যালেন্সিং বা আমাদের যে ওয়েট বেয়ারিং অ্যাক্সিস ঠিক করা হয়, তাহলে দেখা গেছে যে পা খুব একটা বেশি ছোট বড়, মানে আমরা যেটা নর্মাল ডেইলি অ্যাক্টিভিটিস করতে, সেটা পেশেন্ট তো উনি তো বুঝতে পারবেন না। আমরা আমাদের যে ক্যালকুলেশন হয় সেই ক্যালকুলেশনে হয়তো দেখতে পারি যে 0.5 মিলিমিটার ছোট হয়েছে, যেটা ওনার ডে টু ডে অ্যাক্টিভিটিসে কোনো সমস্যা হবে না। দুভাবে বসা যায়, এক এই যে আমরা যেভাবে চেয়ারে বসে আছি, আর একটা হচ্ছে আমরা ভারতীয়রা মাটিতে বসি, বা খেতে দেওয়া আমাদের বাঙালিদের পিঁড়ি পেতে বাবু হয়ে বসে আমাদের খাওয়া। তো এই যে বসা মানে চেয়ারে এবং মাটিতে বসা, কোনটা হাঁটুর হেলথের জন্য ভালো? আমি বেশিরভাগ সময় যারা একটু বয়স্ক পেশেন্টদের ফেস করি, তারা এসে একটা জিনিস আমাকে বলে, ডাক্তারবাবু খুব ভালো বসতাম মাটিতে বসতে, এখন আর সেটা পারি না। এটা কিন্তু একটা ভালোবাসার জায়গা। দেখবেন আমরা সবাই মিলে আড্ডা মারছি বন্ধুরা, আমরা ওই খাটে বসে চেয়ারে বসে চল মাটিতে বসে আমরা একটু ইয়ে করি, হ্যাঁ একটা বেশ একটা। আর বিশেষ করে বয়স্ক মানুষের পুজো করার সময় তো পুজো করার আমাদের রিলিজিয়াস অ্যাক্টিভিটি গুলোতে আমরা মাটিতে বসা এগুলো প্রেফার করি। কিন্তু আমাদের জিনিসটা ধরতে হবে যে আমরা মাটি থেকে উঠি, আর চেয়ার বা খাটের বসা থেকে আমরা নামি, এইখানেই কিন্তু ডিফারেন্সটা তৈরি হয়ে যাচ্ছে। এই যে মাটি থেকে যে উঠছি, একটাই পয়েন্ট, মাটি থেকে যখন উঠছি তখন আমাদের হাঁটু বা আমাদের কোমর এইগুলোর উপরে কিন্তু আমাদের যেই জয়েন্টের যে প্রেশারটা আমাদের বডি ওয়েটের থেকে অনেক বেশি প্রেশার তখন হাঁটু বা কোমরের উপরে কাজ করে।
কিন্তু যখন আমরা নামছি তখন অবভিয়াসলি ওই প্রেশারটা, যেটা মানে ওই জয়েন্ট ডিরেকশন ফোর্স বা গ্রাউন্ড ডিরেকশন ফোর্স, সেই জিনিসটা অতটা করে, কিন্তু ওই লেভেলে অতটা হায়ার দিকে আর থাকে না। এইটা একটা বড় ডিফারেন্সিয়েশনের একটা জায়গা। আর একটা যেটা বললেন যে পা মুড়ে বসা, এটাও একটা ভ্যালিড, মানে স্কোয়াটিং হোক বা ক্রস লেগেড সিটিং হোক, এই যে পা মুড়ে বসা, এটাকে আমাদের ডাক্তারি টার্মে এটাকে ডিপ ফ্লেকশন বলি। এই যে ডিপ ফ্লেকশন থেকে যখন আমরা পা সোজা করছি, মানে পুরো ভাঁজ থেকে সোজা করছি, তখনও আমাদের হাঁটুর উপরে অত্যাধিক বেশি প্রেশার পড়ে। এটাও কিন্তু একটা বড়, যদি বলেন যে আর্থ্রাইটিসের ক্ষেত্রে একটা বড় কারণ, যে এই অ্যাক্টিভিটিসগুলো যেটা আমরা আমাদের পপুলেশনেই বেশি দেখে থাকছি, যে হাঁটুর আর্থ্রাইটিস, মানে তাতে আমি যদি বলবো যে চিরাচরিত আমাদের ট্র্যাডিশনাল যে এই যে কিছু বাবু হয়ে বসা, হ্যাঁ, এই জিনিসগুলোও কিন্তু একটা রোল আছে তাতে। শাস্ত্রীয় সঙ্গীত যারা গান তারাও অনেকক্ষণ হাঁটুয়ে, হ্যাঁ, একদম এবং পুরো এরকম সঙ্গীত মানে বাদ্যযন্ত্র যারা এরকম বাজান, সেতার বা এরকম বসে যারা বাজান, তারা তো ঘন্টার পর ঘন্টা এরকম বসেই থাকেন হাঁটু ভাঁজ। এক্স্যাক্টলি। এবং তারপরেও তারা কিন্তু এই জিনিসটা বলেন যে তারপরে এই পাটা সোজা করতে, আমরা তারপরেও দেখবেন যে লোকের একটা কথা বলে, উফ পাটা মেলে বসে কি আরাম। জাস্ট এই ব্যাপারটা, যেই জিনিসটা আমরা দেখবেন যে ওয়েস্টার্ন ইয়েতে কিন্তু ওয়ার্ল্ডে এই যে এই পুরো যে ক্রস লেগেড সিটিং বা এগুলোর বা মাটিতে বসা, এই ট্রেন্ডটা অনেক কম। ঠিক আছে, তো আমি এটাই বলতে চাইছি যে আর কিছু না, এই যে আপনি বসুন উপরে, মানে চেয়ার টেবিল ইউজ করুন, যেটা আমি আমার এখানে আরও বেশি ফেস করেছি, যে বাড়ির মায়েদের আপনি বলবেন যে মাটিতে বসে না, ডাক্তারবাবু সবজিটা কীভাবে কাটবো, আনাজটা কীভাবে ইয়ে করবো, এইটা আমরা খুব, কিন্তু তাকে বোঝাতে হয় যে দেখুন, আমার বাড়িতেও দেখেছি মানে বটিতে এত বছরের অভ্যাস, হ্যাঁ, মানে ওই নাইফে আপনি কনভার্ট যতই করা, বলুন যে চেয়ার টেবিলে বসে নাইফে কাটবেন, সেটা একটা আলাদা প্র্যাকটিস, মানে এক চেষ্টা করে ওইটা খুব তাদের অসুবিধা হয়। কিন্তু এটাই বেসিক ব্যাপার হচ্ছে, এটা কিন্তু অ্যাফেক্ট করছে। জাস্ট এই যে আমি যে কথাটা বললাম যে জয়েন্ট রিয়াকশন ফোর্সটা অনেক গুণ বেড়ে যায় যখন আমরা এরকম নিচ থেকে ওঠার চেষ্টা করি বা পুরো ভাঁজ থেকে সোজা হয়ে উঠি। আপনি আগেও বলেছেন, তাও একটু জাস্ট জিজ্ঞেস করে নিচ্ছি, এই যে সিঁড়ি দিয়ে ওঠা আর সিঁড়ি দিয়ে নামা, এই দুটোর মধ্যে কোনটায় হাঁটুর বেশি চাপ পড়ে এবং ক্ষতি হয়? দেখুন, ওঠা বা নামা যদি বলেন, সত্যি কথা বলতে দুটোতেই চাপ পড়ে। ঠিক আছে, ওঠার ক্ষেত্রে যদি বলেন, ওঠার ক্ষেত্রে শুধু জয়েন্ট রিয়াকশন যে ফোর্স, যেই কথাটা আমি খুব বারবার ইউজ করছি, এইটা বাড়ে। ঠিক আছে, এই জিনিসটা বাড়ছে, এবং সিঁড়ি ওঠার সময় এরকম বলছে 2 to 3 টাইমস মোর বডি ওয়েট ওইখানে আমাদের হাঁটুর উপরে অ্যাপ্লাইড হচ্ছে। নামার সময় জয়েন্ট রিয়াকশন ফোর্সটা হয়তো কিছুটা কম হলেও গ্রাউন্ড রিয়াকশন ফোর্সটা ওখানে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, দিয়ে সেটাও কিন্তু ক্ষতিকারক। মানে আমি টোটাল ওভারঅল আমি যেটা আমরা বলি, মানে আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে, যে স্টেয়ার্সটা অ্যাভয়েড করবেন। কি বলছেন, সবাই বলে স্টেয়ার্স নিন, এক্সারসাইজের সময় পাচ্ছেন না। স্টেয়ার্স আমি সেই জন্য ওভারঅলই বলি যে মানে দুটোরই প্লাস মাইনাস আছে, কিন্তু ওভারঅল সেই জন্য আমি বলি যে স্টেয়ার্সটা ইটসেলফ অ্যাভয়েড করার চেষ্টা করুন যতটা সম্ভব। যদিও সম্ভব আমাদের এখানে এখনও সেই ট্রেন্ডে যে সবার বাড়িতে লিফট আছে বা সবার গ্রাউন্ড ফ্লোর, এরকম ব্যাপার নয়, কিন্তু আমি বলি যতটা সম্ভব স্টেয়ার্স অ্যাভয়েড করবেন। এবং আরেকটা বড় যে ওঠার ব্যাপারেও যদি বলি, সেটা হচ্ছে আমি সবচেয়ে বেশি ফেস করেছি নর্থ কলকাতার যেই পেশেন্টরা আছেন, তাদের আগেকার দিনের যে বাড়ি, তাদের সিঁড়ির যে স্টেপগুলো অনেক খাড়া, অনেক খাড়া, যে যেহেতু কথাটা স্যার মানে এরিয়াটা কম থাকে, এরিয়াটা কম, অনেক খাড়া, সেই ধরনের পেশেন্টরা আমি দেখেছি বেশি অ্যাফেক্টেড হয় নি প্রবলেম নিয়ে। মানে একই বাড়িতে দেখি যে বাড়ির সবাই নি পেশেন্ট, জাস্ট মেনলি যদি বলেন যে এই সিঁড়ি চড়ে যারা। এবং এরকমও দেখেছি আমি, মানে একটা দমদমেরই একটা পুরোনো দিনের একটা বাড়ি ছিল, তার বাড়ির যেই বড় ভাই, সে গ্রাউন্ড ফ্লোরে থাকে। অদ্ভুতভাবে সে এবং তার ওয়াইফের, মানে সবাই আমার পেশেন্ট ছিল, কিন্তু তার মেজো ভাই এবং ছোট ভাই তারা উপরের তলায় থাকে, এবং তার মানে ছোট ভাইয়ের যে ওয়াইফ, তার অলরেডি নি রিপ্লেসমেন্ট করতে হয়েছে। ঠিক আছে, কিন্তু অদ্ভুতভাবে বড় ভাইয়ের মানে সেটা তো এখন আমি আর ওনাদেরকে আর ওরকমভাবে ইয়ে করবো না, কিন্তু এটা আমি আমার প্র্যাকটিসে এটা দেখেছি। তার মানে এই জিনিসটার একটা যে কতটা বড় রোল আছে সেটা জানে না। তবে হ্যাঁ, এখন তো দেখছেন যে লোকে এক্সারসাইজ করতে, লোকে ভাবে যে সিঁড়ি চড়াটা একটা বড় এক্সারসাইজ। হ্যাঁ এটা বলা হয়। কারণ এখন যেহেতু এক্সারসাইজের সময় কমে গেছে, সেই কারণে অনেক ক্ষেত্রে রেকমেন্ড করা হয় যে ডেইলি লাইফের কিছু জিনিস, এক্স্যাক্টলি, খুব যে কম তুমি অটো না নিয়ে একটু হাঁটো,
তুমি হ্যাঁ। লিফট না নিয়ে একটু সিঁড়ি চড়ো, হ্যাঁ, যে কম টাইমে যদি আমি একটু ফাংশনাল ফিটনেস যেটাকে বলে, functional যে fitness, লাইফের ঠিক, কিছু ডেইলি জিনিসের মধ্যে এক্সারসাইজকে ঢুকিয়ে। ঠিক ঠিক কিন্তু ডাক্তারবাবু একটা জিনিস বলুন, এই রকম যেরকম আমার সিঁড়ি ভাঙতে হচ্ছে সেই সময় যদি আমি একটা লাঠি ইউজ করি তাহলে কি আমার হাঁটুটা একটু বাঁচতে পারে? হ্যাঁ, লাঠি যদি বলেন মানে আপনি যেটা বলতে চাইছি যে আরেকটা সাপোর্ট, আমার যখন বডির যে ওয়েটটা সেটা আমি যখন আমি শুধু দুটো পায়ে হাঁটুর উপরেই ভর করে উঠছি, সেইখানে ওই ওজনটা আমার এলবো জয়েন্ট, আমার রিস্ট জয়েন্ট এবং শোল্ডার জয়েন্টও কিছুটা শেয়ার করছে, ডিস্ট্রিবিউট করলাম। এটা একটা পয়েন্ট। এবং আরেকটা কি হয়, আরেকটাও জিনিস, সেটা হচ্ছে যে বাচ্চাদের মতো ওঠা, যেটাকে আমরা বলি যে বেবি স্টেপস, দেখবেন সেইটা কিন্তু কাউকে শেখাতে হয় না, আমরা বলি, কিন্তু পেশেন্ট নিজেই বলে যে ডাক্তারবাবু হ্যাঁ একটু ব্যথা শুরু হওয়ার পর থেকে তো ওটা ওরকমই করি। ওটাও কিন্তু সেম জিনিস, যে জাস্ট একটা একটা ধাপ, দুটো পা একসাথে দিলাম, আবার একটা দুটো পা একসাথে দিলাম, একসাথে এইরকমভাবে ওঠা, দুটো হাঁটু একসাথে অ্যাফেক্টেড হচ্ছে। তো এটা একটা একদম ঠিক কথা বলেছেন যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা কোনটার উপর কীরকম প্রেশার পড়বে সেটাও কিন্তু আপনি কীরকম মানে লাইফস্টাইল লিড করছেন একটা বিশাল ইম্প্যাক্ট পড়ে। ডাক্তারবাবু বাড়িতে পুরনো গ্রিল, কোলাপসিবল গেট ফেট আছে, নি রিপ্লেসমেন্ট যখন করতেই হবে আপনাকে দিয়ে দিলাম, আর কিছু বালতি মগ ফগ রয়েছে প্লাস্টিক, তো আপনি গলিয়ে লাগিয়ে দিলেন, তো কি মেটাল ইউজ করেন ডাক্তারবাবু ওই নি রিপ্লেসমেন্টের প্রস্থেসিস? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আপনি যেগুলো বলছেন বা বিল্ডার্সের রড, হ্যাঁ, মানে এগুলো বেসিক্যালি আপনার যেটা সেটা হচ্ছে যে মানে ইমপ্ল্যান্টটা স্টিল বেসড বা আয়রন বেসড না কি কোন মেটাল বেসড, ঠিক আছে? মানে এত দাম? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন, মানে মেটালগুলো একটু কস্টলি, যেটাই বলেন যে এই রিপ্লেসমেন্টের মানে ইমপ্ল্যান্টের কস্টের জন্যই কিন্তু এই সার্জারিটা কস্টলি হয়ে গেছে। একদম খুব ভালো কোশ্চেন। আমাদের দেখবেন যে হাত পা ভাঙলো যে ফ্র্যাকচার হচ্ছে, সেগুলো যেগুলো আমাদের খুব কম দিন মানে শরীরে রাখতে হয়, যেটা আমরা বের করে দিলেও তারপরে কোনো অসুবিধা নেই, কিন্তু এইটা তো আমাদের পুরো লং টার্ম একটা সার্জারি, যেটা শরীরে থেকে যাবে। তো অবভিয়াসলি আমাকে একটা ইউজ করতে হবে একটা ইনার্ট মেটাল, যেটা শরীরে গিয়ে রিয়াকশন করবে না। এই ক্ষেত্রে যদি বলেন যে সবচেয়ে ভালো মানে যেটা যুগ যুগ ধরে চলে এসছে, তারপরে আমি তার অ্যাডভান্সমেন্টও বলবো, সেটা হচ্ছে টাইটেনিয়াম। কিছুই না, টাইটেনিয়াম, তার বাইরে একটা টাইটেনিয়াম অক্সাইডের একটা লেয়ার থাকে, ঠিক আছে, একটা ইনার্ট ইয়ে। তাতে কি আমাদের এই কথাটা তো সবাই জানেন, আবার সেই জায়গাটা আছে কমনলি ফ্রি রেডিক্যালস, অক্সিডেটিভ স্ট্রেস। সবাই বলে যে ফ্রি রেডিক্যাল জেনারেট হচ্ছে, তুমি এই খাও ওই খাও, এগুলো খেলে ইয়ে হয়। তো কিছুই না, এই যে মানে এই অক্সিডেটিভ স্ট্রেস সব কিছুতেই থাকে, ঠিক আছে, সেই রিয়াকশনটা অ্যাভয়েড করা যায় এই ইনার্ট মেটেরিয়াল। তার মানে কি, সেটা লং টার্ম শরীরে থেকে গেলেও কোনো ক্ষতি হয় না। স্টিলের ক্ষেত্রে সেটা হয় না। স্টিলের যখন ইমপ্ল্যান্ট থাকছে তখন যে অক্সিডাইজ যে লেয়ারটা তৈরি হচ্ছে, সেটা একটা মেটাল রিয়াকশন করে শরীরে, সেটা খুব ক্ষতিকারক। যেটা এই ধরনের মানে শুধু টাইটেনিয়াম না, তারপরে আমি অ্যাডভান্সমেন্ট বলছি যে বেশিরভাগ যদি বলেন যে জয়েন্টস মেটাল ইউজ করা হয়, কি ক্রোম কোবাল্ট, মানে ক্রোম কোবাল্ট মলিবডেনামের একটা অ্যালয় ইউজ করা হয়। আর টাইটেনিয়াম তো অবভিয়াসলি টাইটেনিয়াম, ঠিক আছে। এরও পরে যদি বলেন যে আরও কিছু এসছে, সেটা হচ্ছে অক্সিনিয়াম বলে একটা জিনিস এসছে। কিছু না, কোটিংটা চেঞ্জ করা হয়, ঠিক আছে। অক্সিনিয়াম কি একটা মেটালের উপরে, ঠিক আছে, যে ওটাকে বলা হয় যে বা হচ্ছে আরও কি সেরামিক বলে জিনিস এসছে, ঠিক আছে। সেরামিক কি মানে এগুলো হচ্ছে মানে একটা মেটালের উপরে একটা কোটিং দেওয়া হয়। আমি বারবার বলছি কি ওইটাই হচ্ছে এই যে রিয়াকশানগুলো প্রিভেন্ট করার জন্য। আরও এসছে একটা TiNBN বলে একটা জিনিস হয়, মানে ওটা হচ্ছে টাইটেনিয়াম নায়োবিয়াম নাইট্রাইট, যাই হোক অত ডিটেল না, যেটা খুব বাংলা ভাষায় কিছু এখন লোক বলে যে গোল্ড নেই, মানে ওটা দেখতে সোনার মতো চকচক করে, ঠিক আছে। কিছুই না, ওই টাইটেনিয়ামের উপরে ওই TiNB এর কোটিং দেওয়া থাকে। কিছু মেন জিনিস একটাই, যে যেটা আমাদের মানে লং টার্ম টিকবে, ক্ষতি হবে না শরীরে। তো এই ধরনের মেটালগুলো ইউজ করা হয়, ঠিক আছে। আর যেটা আমি আর্টিফিশিয়াল কার্টিলেজের কথা বারবার বলছি, সেটাও সেম, সেটাও কিন্তু আর কিছুই না, এক ধরনের প্লাস্টিক। এ আবার সেই আপনার কোশ্চেন, বা বাড়ির বালতি প্লাস্টিকটা নিয়ে এসো আপনি করে দিতে পারেন, ওটা না, আমাদের কি ডিউরেবল প্লাস্টিক, বহুদিন টিকবে, যেটা সেই রকম মানে ওগুলোকে হচ্ছে যত ক্রস লিঙ্কড হবে এই ওটাকে পলিইথিলিনটা, তত মানে ওটা ডিউরেশন মানে ওয়ারেন্টিয়ারটা মানে ওয়্যার রেজিস্ট্যান্সটা বেশি হবে। সেম ওই যে যেরকম আমি ওই যে আরেকটা কথা বললাম সেরামিক অন পলি, ঠিক আছে, মানে আরেকটার সাথে একটা মেটাল ঘষবে কিন্তু ক্ষইবে কম, প্লাস
ইরিটেশন বা শরীরে রিয়াকশন কম হবে। এই সবগুলোই বেস করে আমাদের এই মেটালগুলো সিলেক্ট করা হয়। এবং লাস্ট অফ অল যেটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, এগুলো সব এমআরআই কম্পার্টেবল হয়। গ্রেট। কারণ এটা তো টিকে যাবে, এরকম না দেখবেন অনেকে ফেস করেছে পারে বডিতে প্লেট বসানো আছে, আপনার শরীরে প্লেট আছে না, আপনার এমআরআই হবে না, আপনি গিয়ে আগে প্লেটটা বের করে আসুন। বলে হায় রে কি এমআরআই করবো, পেশেন্ট এমার্জেন্সি আছে, এয়ারপোর্টে মেটাল। তবে ওইটার এটার মধ্যে একটু ডিফারেন্স আছে, মানে এমআরআই হচ্ছে মেনলি হচ্ছে মানে ফেরোম্যাগনেটিক মানে ম্যাগনেটিক ফিল্ডের একটা ব্যাপার আছে। এই যে মেটালগুলো আমি বলছি এগুলো নন ফেরোম্যাগনেটিক, মানে হচ্ছে যে মানে এগুলো আয়রন ইউজ করা হয় না, ঠিক আছে। এইটা হচ্ছে মানে এমআরআই যে কম্পার্টেবল এই ইমপ্ল্যান্টগুলো সেইটার ইয়েতে। কিন্তু মেটাল ডিটেক্টর যে কোনো মেটালকেই ডিটেক্ট করতে পারবে, যেটা এয়ারপোর্টে যেগুলো হয় সে যে কোনো মেটালকে ডিটেক্ট করতে এক্সরে পারবে। রিপোর্ট নিয়ে যাব। এটাও একটা ভালো কোশ্চেন, এটাও একটা পেশেন্টদের একটা অ্যাওয়ারনেসের ব্যাপার। সেটা হচ্ছে যে অপারেশনের পরে অবশ্যই ডাক্তারবাবুর কাছ থেকে একটা মেটাল কার্ড নিয়ে নেওয়া উচিত। আচ্ছা, এই মেটাল কার্ড নিয়ে নেওয়া উচিত, ঠিক আছে। জেনারেলি ইয়ে করে না, কিন্তু কিছু কিছু জায়গায় অনেক সময় আপনাকে আটকাতে পারে, আপনার একটু টাইম নষ্ট হতে পারে, হ্যারাস হতে পারেন, ঠিক আছে। অনেক সময় অনেকে ভাবে যায় আমি তো সার্জারির দাগ দেখিয়ে দিলেই ইয়ে হবে না, ওরকম না। এখন অনেক কিছুই স্মাগলড হয়, ইয়ে হয়, যাই হোক আপনি মেটাল কার্ডটা ক্যারি করুন, কোনো সমস্যা নেই, ওটা দেখিয়ে দেবেন। বা যে ইমপ্ল্যান্ট ইউজ হয়েছে ইমপ্ল্যান্টেরও স্টিকার পাওয়া যায়, একদম অথরাইজড কোম্পানি স্টিকার। সেই জিনিসগুলো জাস্ট একটা সার্টিফিকেটে দেওয়া থাকবে বা ডাক্তারবাবুর একটা সার্টিফিকেট ক্যারি করবেন, তাহলেই কোনো সমস্যা নেই, স্মুথলি আপনি পাস করে যাবেন। আমরা হিপ রিপ্লেসমেন্টে ঢুকবো, তো তার আগে একটু ডাক্তারবাবু জার্নির ব্যাপারে জানি। তো ডাক্তারবাবু আপনার শুরু, আপনার কোথা থেকে পড়াশুনো? পড়াশোনা বলতে আমি এখানে এমবিবিএস এই কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে করেছি, করে পোস্ট গ্রাজুয়েশন আরজি কর পর্যন্ত তো অর্থোপেডিক্সটা হলো। তারপরেই আমার স্পেশাল ইন্টারেস্ট ছিল হচ্ছে এই জয়েন্ট রিপ্লেসমেন্ট নিয়ে। মানে আমার থিসিস টপিকও ছিল হচ্ছে এই হিপ রিপ্লেসমেন্ট সার্জারি। আমার যে মানে আমার মেন্টার বলতে পারেন, আমি ওনার নামই বলছি ডক্টর সুনীত হাজরা, উনি আমার মেন্টার ছিলেন। তো ওনার থেকে আরও বেশি আমি এই রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে আমার একটা ইন্টারেস্ট গ্রো করতে থাকে ওনার কাজ দেখে বা ওনার ইয়ে থেকে। তারপর থেকে আমি মানে ওনাকে জিজ্ঞেস করতে থাকি যে স্যার এটা আরও কীভাবে আমি ইমপ্রুভ করবো, কীভাবে আমি এটা নিয়েই কাজ করতে চাই। তো তারপরে স্যারই আমাকে ইয়ে করে যে তাহলে তুমি মানে এরকম একটা যেখানে হাই ভলিউম রিপ্লেসমেন্ট হয় সেই রকম একটা কোনো সেন্টারে চলে যাও, যে এই পোস্ট গ্রাজুয়েশনের পরে। তো স্যারেরই অ্যাডভাইসে এবং আমার কিছু সিনিয়র তারাও আমাকে ইয়ে করে যে তাহলে ফেলোশিপ মানে আমাদের যে এর জন্য অ্যাপ্লাই করা উচিত। আমি যেই সময় পাস করেছি সেই সময় তখনই আমি ওই ফাইনাল ইয়ারেই আমি কিছু ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করতে থাকি এবং ফাইনালি আমি ডক্টর অরুণ মুলাজির আন্ডারে আমি একটা ব্রিজ ক্যান্ডি হসপিটালে একটা ফেলোশিপ পাই, জয়েন্ট রিপ্লেসমেন্টের 1 বছরের ফেলোশিপ। সেই থেকে আমার এই জয়েন্ট রিপ্লেসমেন্টের জার্নি শুরু হলো। দিয়ে ওখানে অবশ্যই মানে মানে কলকাতার সঙ্গে মানে বম্বের একটা হিউজ ডিফারেন্স সেই সময় আমি লক্ষ্য করি, যে ওয়ার্কলোড মানে হিউজ ওয়ার্ক প্রেশার ছিল এবং এত সারাদিনে এত রিপ্লেসমেন্ট হতো আমি কোনোদিন ভাবতেই পারিনি। তো সেইটাই আমার একটা বড় মানে আমার একটা বেস তৈরি হয়েছে এবং সেখান থেকে আমার আরও কিছু অনেক সার্জনের সাথে এক্সপোজার, অনেক জায়গায় কাজ করায়। এবং তারপরে আলটিমেটলি আমি মানে একটা সুযোগ হয়েছিল, মানে আমার তখন মানে বেসিক্যালি আমি কিন্তু গেছিলাম ডক্টর মুলাজির কাছে যে শুধু রিসার্চ নিয়ে কাজ করার জন্য, মানে এই জয়েন্ট রিপ্লেসমেন্ট এগুলোর এই ধরনের রিসার্চ অ্যাক্টিভিটিস নিয়ে। কিন্তু ফাইনালি আমার ক্লিনিক্যাল ইয়েতেও আমার ইন্টারেস্ট গ্রো করে এবং তারপরে আমি দুটোই মানে রিসার্চ প্লাস এই ক্লিনিক্যাল অ্যাক্টিভিটিস দুটোই একসাথে আমি কন্টিনিউ করতে থাকি। এবং সেইখানে আমাকে একবার আমার ওখানে আরেকজন স্যার ছিলেন, মানে সেনি পুরোটাই উনি রিসার্চ নিয়েই কাজ করতেন, ডক্টর গৌতম শেট্টি। উনি আমাকে বলেছিলেন যে চাইলে আমি কিনেমেটিক্স নিয়ে কাজ করতে পারি ওখানে বম্বে আইআইটিতে। স্যার ওখানে কিছু কিছু ইয়েতে অ্যাটাচ ছিলেন কিছু প্রজেক্টে। কিন্তু ফাইনালি যা হয় বাঙালিদের, যে কিছু ঘরোয়া সমস্যা বা যাই হোক, আলটিমেটলি আমাকে আবার কলকাতা ফিরে আসতে হয়। তারপরে কলকাতায় এসে আমি কলকাতাতেও আবার কাজ করতে থাকি, করতে করতে কিন্তু আমার তখনও আমার মনে হয় যে আমার মানে পুরো শেখাটা কমপ্লিট হয়নি, আরও কিছু কিছু জিনিস নিয়ে আমার ইয়েটা বাকি ছিল। যেরকম আমরা ওখানে ব্রিজকান্ডিতে হিপ নিয়ে এক্সপোজারটা খুব কম হয়, মানে ওখানে মেনলি নিই এই পার্শিয়াল টোটাল নিয়ে এগুলো নিয়ে হতো হিপের। তারপরে আমি চলে যাই, আমি ইটালিতে ওই মিলানে যাই হচ্ছে হিপ রিপ্লেসমেন্ট নিয়েই কাজ করতে। তো ওখান থেকে ফিরে এসে আবার আমি কিছু অ্যাডভান্স ট্রমা নিয়েও কাজ করি, কারণ আমাদের পোস্ট গ্রাজুয়েশনে বেসিক ট্রমাটা হয় কিন্তু কিছু কিছু স্পেসিফিক যেমন পেলভিয়াসিটাবুলার সার্জারি এই জিনিসগুলোর অতটা এক্সপোজার হয়নি, সেইগুলো আমি তারপরে শিওল যাই সাউথ কোরিয়ায়। ওখানে গিয়ে আমি তারপরে আমার মনে হয় যে এইবার একটা জায়গায় সেটেল করা আর এরকম ইয়ে করে লাভ নেই। তারপরে আমি আলটিমেটলি কলকাতাতেই
সেটেল করি। তো এবার হিপ রিপ্লেসমেন্টে আসি, যেহেতু আপনার স্পেশালাইজেশন, তো সবার আগে হিপ রিপ্লেসমেন্ট বিষয়টাকে বুঝি যে কি কি কারণে হিপ রিপ্লেসমেন্ট করতে হয়। দেখুন, এই যদি বলেন তাহলে ফার্স্ট আমি আবার আমাদের প্রথম যে আলোচনার মানে মেন ইয়েটা ছিল যে আর্থ্রাইটিস বা হয়ে যাওয়া। জাস্ট এইটা আমি বললাম যে এইটা যেরকম হাঁটু একটা জয়েন্ট, হিপো একটা জয়েন্ট, এবং সবচেয়ে বড় কথা ওয়েট বিয়ারিং জয়েন্ট, মানে আমাদের বডির প্রেশারটা নিচ্ছে, ঠিক আছে। তো এই হাঁটুও সেম যেরকম খারাপ হয়, মানে নি যেরকম খারাপ হয়, আমি যে যে পয়েন্টগুলো বলেছিলাম যে মেকানিক্যাল আর ক্লিনিক্যাল, ঠিক আছে। হিপের ক্ষেত্রে দেখা গেছে ওইখানে যেরকম বললাম রিউমাটয়েড বেশি এফেক্টেড হয়, আমরা এখানে কিন্তু আমাদের এই পপুলেশনে রিউমাটয়েডও যেরকম পাই, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিসও আমরা প্রচুর পেশেন্ট পাই, যেটা আমি কি বললাম যে এগুলো ব্লাড রিলেটেড আর্থ্রাইটিসের মধ্যে পড়ে। আর প্রাইমারি যেটা প্রাইমারি অস্টিও, তবে হিপের প্রাইমারি অস্টিও আর্থ্রাইটিস আমাদের এইখানে কতটা নেই পেশেন্ট। এই ধরনের হিপের প্রাইমারি অস্টিও আর্থ্রাইটিস আমরা বেশি, মানে আমি যেহেতু ইউরোপে যদি বলেন অনেক বেশি, পোল্যান্ডের পেশেন্ট প্রচুর আসতো। ইন্ডিয়াতে যদি বলেন বেশিরভাগ প্রাইমারি অস্টিও আর্থ্রাইটিস হিপের বেশি দেখা যায় হচ্ছে এই নর্থ ইন্ডিয়া। তবে আমরা এখানে কিন্তু ওই সেকেন্ডারি যে অস্টিওআর্থ্রাইটিস যেটা আমি বলছিলাম এভিএন মানে অ্যাভাসকুলার নেক্রোসিস, আপনার সঙ্গে আপনার কথা হচ্ছিল, এই পেশেন্টরা বেশি পাই। বা যেটা আমি বললাম বা সেপটিক আর্থ্রাইটিস ছোটোবেলা হয়েছে, ওইভাবেই চলছে চলছে চলছে, ইয়ে খারাপ হয়ে গেছে, বা ছোটোবেলা মানে পার্থিস ডিজিজ, সেটাও আলটিমেটলি একটা ওই অ্যাভাসকুলার নেক্রোসিসেরই একটা ইয়ে, কিন্তু ছোটোবেলার একটা রোগ তার সিকুয়েলি। বা মেকানিক্যাল যেটা আপনি বলছেন মানে ট্রমাটিক, অবভিয়াসলি যে একটা কোনো ট্রমা বা ইনজুরি থেকে নষ্ট হয়েছিল, ওইভাবেই চালাচ্ছিল, লাস্টে গিয়ে একটা সময় যখন আর পারছে না, পেন বা ডিফর্মিটি ডেভেলপ করে গেছে, হাঁটতে পারছে না, সেই সময় গিয়ে আলটিমেটলি রিপ্লেস করতে হলো। তো এই ধরনেরই সিনারিও আমরা পেয়ে থাকি। লাস্ট যেই ব্যাপারটা সেটা হচ্ছে এই ট্রমাটিকে শুধু হিপ জয়েন্ট ইনজুরি না, ফ্র্যাকচার, এটাও একটা আমরা এখানে এনকাউন্টার করে থাকি। এমন একটা কিছু ফ্র্যাকচার হলো যেখানে আমরা সেই মানে মানে যদি নেক অফ ফিমার মানে যে বল অ্যান্ড সকেট যে জয়েন্টটা শুধু বলের জাস্ট গোড়া থেকে ভেঙে গেছে, সেইটা কিন্তু মানে জোরে জোরে না এটা বলবো না, জুড়লো কিন্তু হাড়টা মরে গেল, মানে হেডটা মরে গেল, অ্যাভাসকুলার নেক্রোসিস হয়ে গেল। আর হয়তো জুড়লোও না, প্লাস অ্যাভাসকুলার নেক্রোসিসও হয়ে গেল। দুটো ক্ষেত্রেই তখন আমাদের গিয়ে এই রিপ্লেসমেন্টের প্রয়োজন বা প্রশ্ন উঠছে। আর একটা সার্টেন এজের পরে যখন আমরা দেখছি, সেই এজটা মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ভ্যারি করে, এবং এটা একটা কন্ট্রোভার্সি যে কোন এজে গিয়ে যে তুমি এর জোড়ানোর চেষ্টাটাই করবে না, ডাইরেক্ট রিপ্লেস করে দেবে, এরকম একটা ব্যাপার আছে। তবে টাইমটা একটা বড় ফ্র্যাকচার। এই নেক ফিমারে জেনারেলি দেখা গেছে যে 12 ঘন্টার পর থেকেই কি হয় যে সেল আস্তে আস্তে মরতে শুরু করে। যত ডিলে হবে এই ফিক্সেশনটা, তত জোড়ার চান্সটা কমতে থাকে। আর অ্যাকিউরেসি অফ রিডাকশন কত ভালো তুমি রিডিউস করতে পারছো, তার উপরে ওই জোড়া বা নেক্রোসিস হবে কিনা তার উপরে। আর কিছুটা লোকেশনটার উপরে ডিপেন্ড করে যে এই একটা নেক একটা জায়গা, ঠিক কোন জায়গাটায় ভাঙলে কতটা জোড়া বা নেক্রোসিস হবে না এরকম চান্স থাকে। এই কিছুগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যে সেটাকে তুমি জোড়ানোর চেষ্টা করবে, মানে সেটাকে আমাদের টার্মে বলি অস্টিওসিনথেসিস, না তুমি রিপ্লেস করে দেবে। তো এগুলোই মোটামুটি হিপ রিপ্লেসমেন্ট এই সব জায়গায় আমরা করে থাকি। আবার একটু পেশেন্ট পার্টির মতো কোশ্চেন করি। নিশ্চয়ই। ডাক্তারবাবু, নি রিপ্লেসমেন্ট করেছিলেন, তাড়াতাড়ি দাঁড় করিয়ে দিয়েছিলেন, তাড়াতাড়ি হাঁটতে পারলাম। হিপ রিপ্লেসমেন্ট করলেন, পাশ ফিরতে দেন না, মাটিতে নামতে দেন না, তারপরে অনেক দিন এরকম হয়েছে, আমার একটু মনে করেছি যে একটু পাটা দিয়ে একটু এরকম করে বেঁকবো, তাও করতে পারি না, কেন বলুন ডাক্তারবাবু? খুব ভালো কোশ্চেন। এই নি হিপ এই দুটোর মধ্যে যে মোবিলাইজেশনের ব্যাপারটা, ঠিক আছে। তো প্রথম কথা যে হিপ রিপ্লেসমেন্ট যদি ইয়াং এজে আপনারা যেই পেশেন্টদেরকে দেখে এসছেন বা ফেস করেছি আমরা, সেটা হচ্ছে যে এগুলো লংজিভিটির জন্য আমরা আনসিমেন্টেড হিপ রিপ্লেসমেন্ট করে থাকি। মানে আনসিমেন্টেড মানে কি, এবার একটা বড় কোশ্চেন যেটা এখনো যার টপিক ওঠেনি। আমরা মেটাল নিয়ে আলোচনা করেছি, আমরা ওই মাঝে কি থাকবে আর্টিফিশিয়াল কার্টিলেজ, এগুলো নিয়ে আলোচনা করেছি, কিন্তু এই যে জিনিসটা হাড়ের সাথে জুড়বো, আঠা নিয়ে তো আমরা আলোচনা করিনি। সেই আঠাটাই হচ্ছে, এটাকে বোন সিমেন্ট বলে। এই সিমেন্ট নয়, বোন সিমেন্ট, যেটা অনেক মানে ইয়ে করে ডেভেলপড হয়েছে এই বোন সিমেন্ট এই জিনিসটা, ঠিক আছে। কিন্তু বোন সিমেন্টের সমস্যাটা হচ্ছে যে
একটা হাড়ের সাথে যদি একটা মেটালকে যদি ধরে নিতে পারে, যে হাড়টার যেটাকে বলে অসিও ইন্টিগ্রেশন, তাহলে তার যা লংজিভিটি সেটা কখনোই সিমেন্ট মানে আঠা দিয়ে যখন লাগাচ্ছি তার লংজিভিটির সঙ্গে তুলনা করা যায় না। সেই জন্য হিপ রিপ্লেসমেন্ট কিন্তু আমি যেই পয়েন্টগুলো আপনাকে বললাম, যে কম এজে যখন এই করে আমরা সবসময় টার্গেট করি যে আনসিমেন্টেড ওই আঠাটা ছাড়াই আমরা ওটার সাথে ওটাকে ফিক্স করার চেষ্টা করব। বা আমরা যে একটা খুব একটা টার্ম ইউজ করে অর্থোপেডিক সার্জনরা, প্রেস ফিট, যত ভালো প্রেস ফিট করতে পারবো ওটা ধরে নেবে তত, এবং মেটালটার উপর ডিপেন্ড করে। কিন্তু সেই ধরতে তো একটা টাইম লাগবে, সেই টাইমটার মধ্যেই যদি আপনাকে হাঁটতে দিয়ে দিই একটা 100 কিলোর পেশেন্ট, তাহলে কি আমি যেই পজিশনে ইয়ে করেছি সেইটা নাও থাকতে পারে, জিনিসটা বসে যেতে বা ধসে যেতে পারে। কিন্তু নিয়ের ক্ষেত্রে যদি বলেন, একদম বড় কোশ্চেন, আনসিমেন্টেডও নি হয়, কিন্তু আমাদের দেশের বোন কোয়ালিটির জন্য এখনও আমরা আনসিমেন্টেড নি নিয়ে অতটা কনফিডেন্ট নই। 99ও বলবো না, 100%ই আমি বলতে পারি নি সবসময় সিমেন্ট দিয়ে আমরা ফিক্স করছি, ঠিক আছে? সেই জন্য কি বললাম, সিমেন্টের ওই সব কিছুর প্রজ অ্যান্ড কনস আছে। তো ওটার প্রজ এটাই, ওই ওটার একটা ওয়ার্কিং টাইম থাকে, যে সিমেন্টে দেওয়া হলো, লিকুইড থাকলো, লিকুইড বসিয়ে দেওয়া হলো, তারপরে যেই জমে গেল ও কিন্তু বসে গেল, মানে বসেই গেল। আপনি ইমিডিয়েটলি মানে পেশেন্টের যখন পেন বা পায়ের ফাংশন ফিরে আসছে, আপনি দাঁড় করিয়ে দিতে পারবেন, কোনো ও বসবেও না, ধসবেও না, কিছুই হবে না সেই মুহূর্তের জন্য, ঠিক আছে? কিন্তু আমি কি বললাম, হিপের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ইয়াং এজ বা এই ধরনের পেশেন্টে যখনই আমরা ওই আঠাটা ছাড়া করছি, তখন কিন্তু আমার মাথায় ওটা থাকছে যে ওটা একটু ধরার, ওটা মানে যা স্টার্ট হোক অন্তত, যে অসিও ইন্টিগ্রেশনটা, সেই টাইমটা ওকে দিতে হবে। সেই জন্য এইবার বোন কোয়ালিটির উপর ডিপেন্ড করে। এবার সার্জেনের উপর কেউ বলে যে হ্যাঁ, তবে যে আনসিমেন্টেডের ক্ষেত্রেও কিন্তু ইমিডিয়েট ওয়েট বিয়ারিংও দেওয়া যায়। আপনার মতো ওজন আবার খুব বাল্কি, তার ওয়েট, এই মানে এটাও একটা বড় ফ্যাক্টর। তবে আরেকটা ফ্যাক্টর কি, যদি বয়স্ক পেশেন্ট থাকে, সিমেন্ট দিয়ে করা হয়, মানে যেখানে বোনের ধরার আর ক্ষমতা নেই, অসিও ইন্টিগ্রেশনের ক্ষমতাই নেই, তাহলে অবভিয়াসলি আমাকে উপরেও সিমেন্ট দিতে হবে, নিচেও সিমেন্ট দেবে। সেই পেশেন্টকে কিন্তু ইজিলি আমরা পরের দিন থেকে দাঁড় করে দিতে পারি। আর যেরকম ওই পার্শিয়াল বলেছিলাম, হিপেও কিন্তু একটা পার্শিয়াল অপারেশন হয়, ঠিক আছে? যে কাপ এবং বল, মানে বলটার কাপটা চেঞ্জ করার জন্য শুধু বলটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, সেটা যদি সিমেন্ট দিয়ে করা হয়, 99% পেশেন্টকে কিন্তু পরের দিন থেকেই হাঁটিয়ে দেওয়া হয়। রেস্ট্রিকশন যেটা বললেন, মুভমেন্ট রেস্ট্রিকশন, এই জায়গাটা একটা সমস্যা হয়ে যাচ্ছে। কি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে, এই বলটা এমন একটা জিনিস, এটা আর্টিফিশিয়ালি, এটা একটা বেরিয়ে যাওয়ার, একটা সকেট থেকে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই সম্ভাবনাটাকে আমরা আটকানোর জন্য আমরা এই যে মুভমেন্টের রেস্ট্রিকশনগুলো করে থাকি, যে যতদিন না আমরা, তারপরে কি ওটা যেখান দিয়ে বেরিয়ে যেতে পারে সেই জায়গাটা আমরা আবার ভালো করে সেলাই করে দিই। কিন্তু সেলাইয়ের উপরেই তো আমাদের ডিপেন্ড করলে হবে না, আবার আমি ওই জায়গাটায় যাচ্ছি যে বডি ওটাকে পুরো হিল করিয়ে দেবে বা একটা মোটামুটি একটা হিল করবে, মানে সেইটার জন্য যেই টাইমটুকু লাগে, সেই জন্য আমরা ওই রেস্ট্রিকশনটা দিয়ে রাখি, যে ততদিন পর্যন্ত তো ভাই তুমি এই মুভমেন্টটা করো না, তুমি পাটাকে এরকম ঘোরাবে না, দুটো পায়ের মাঝে বালিশ রাখবে, পাটা মুভমেন্ট করবে না, এইটা হচ্ছে। এবং আরেকটা জিনিস যদি বলেন, সেটা হচ্ছে যে আমাদের এই হিপের লাস্ট এটা পয়েন্ট, সেটা হচ্ছে যে দু রকমের অ্যাপ্রোচ হয়। আরেকটা অ্যাপ্রোচ হয় যে এক ধরনের অ্যাপ্রোচ হয় যেটাতে ডিসলোকেশনের চান্স কম থাকে, কিন্তু আমরা এমন একটা জায়গা দিয়ে ঢুকি, সে একটা মাসেলকে কেটে ঢুকি, যে তাতে হাঁটতে আবার ঠিক প্রথম থেকেই যতক্ষণ না মাসেলটা হিল করছে, হাঁটতে একটু অসুবিধা হয়। সেই জন্যও কিছুটা রেস্ট্রিকশন, মানে সবেরই আমি বললাম তো যে কিছুর ভালো আছে, কিছু খারাপ আছে, এই মিলেই এই হচ্ছে ডিফারেন্স, মানে হিপ আর নি, এবং এই আর্লি মোবিলাইজেশন কোনটা লেট মোবিলাইজেশন। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, আজকে জয়েন্ট নিয়ে আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু পুরো হাড়ের এপিসোড একদম একদম খুব ক্লিয়ার হলাম। মানে আমি ক্লিয়ার হয়েছি, মানে সাধারণ যারা দর্শক আমাদের, তারা সবাই ক্লিয়ার হয়েছে। এবং সব শেষে একটাই প্রশ্ন আপনার কাছে, আপনি তো ওই পশ্চার ম্যানেজমেন্ট, এক্সারসাইজ, এগুলো নিয়ে অনেক কিছু বলেন, নিউট্রিশন কি খাওয়া দাওয়া করলে বোন হেলথ ভালো থাকবে? দেখো, লাস্টে বিরিয়ানিটা ছাড়বেন না, লাস্টে বলবেন। বোন হেলথের থেকে বড় কথা, আমি জয়েন্টের যে হেলথ নিয়ে আমি একটাই কথা বলতে চাই, যে বিরিয়ানি খান, আমি বিরিয়ানি, উনি বললেন বিরিয়ানিটা খান, কিন্তু ওয়েটটা না একটা মানে একটা লিমিটের মধ্যে থাকলে ভালো হয়। কারণ আমি বারবার বলছি যে আমাদের সব কিছু, মানে যে কোনো
মানে আমাদের যতটা বডি ওয়েট তার উপরেই কিন্তু ডিপেন্ড করছে যে আমাদের জয়েন্টের উপরে কতটা প্রেশার পড়ছে এবং কতটা খারাপ হবে। এবং অবভিয়াসলি তাহলে ওইটা একটা বড় ফ্যাক্টর। বডি ওয়েটটা যদি আমরা একটু কমের দিকে রাখতে পারি, সেই খাওয়াটা আপনার উপরে, আপনি একদিন বিরিয়ানি খাচ্ছেন বাকি দিন ডায়েট করে কিভাবে কন্ট্রোল করবেন সেটা পুরোটা আপনার ব্যাপার। কিন্তু ওটাকে একটু কন্ট্রোলে রাখতে পারলে আপনার যে কোনো জয়েন্ট পেইন বা এই ধরনের জয়েন্টের উপর প্রেশারটা অবভিয়াসলি অনেক কম হবে। 2 নম্বর, এবার বোন হেলথ নিয়ে যদি বলে তাহলে একটা বড় কথা সেটা হচ্ছে যে আমি বললাম যে একটু মানে ক্যালসিয়াম বা ভিটামিন D3 যেগুলোতে বেশি হবে সেই নাম খাবারের নাম হ্যাঁ খাবারের নাম আমি ক্যালসিয়াম রিচ যে কোনো আমি বলবো যে মেনলি বলবো স্প্রাউটস, ঠিক আছে, মানে অঙ্কুরিত কিছু, হ্যাঁ, এই ডাল হতে জিনিসগুলো- পারে, ছোলা হতে পারে। হ্যাঁ 2 নম্বর কথা কি যে নন ভেজ আর ভেজ খাবারের মধ্যে কিন্তু একটা বড় ডিফারেন্স হয়, ঠিক আছে, যে সব ভেজ খাবারে কিন্তু অ্যাডিকুয়েট অ্যামাউন্টে, মানে আমি যদিও স্প্রাউটসের কথা বলেছি, এই মানে ভিটামিন D3 যেটা একটা খুব ইন্টিগ্রাল পার্ট অফ ক্যালসিয়াম মেটাবলিজম সেটা থাকে না। তাহলে সেই সাপ্লিমেন্টটা যারা পুরো ভেজিটেরিয়ান তাদের সেই সাপ্লিমেন্টারি সেই মেডিসিনগুলো অবশ্যই নিতে হবে। এইবার কিছু কিছু আরও থাকে যেরকম ফিশ অয়েল বা এই ধরনের জিনিস, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে ভিটামিন D3 বা ক্যালসিয়াম এগুলো। দুধ জাতীয় খাবার, মানে দুধ জাতীয়, অবশ্যই দুধ পনির, জাতীয় খাওয়া, হ্যাঁ ছানা, দুধ জাতীয় খাবার, কিন্তু আবার ওয়েটটাকেও মাথায় রাখতে হবে, এই দুটো মিলিয়ে। এবং আরেকটা যদি বড় কথা বলেন সেটা হচ্ছে যে এই জায়গাটায় আমি একটা বড় মানে একটা সেটা হচ্ছে যে না, অনেক পেশেন্টদের আমরা দেখি যে নিজেদের মতো একটা ডায়েট প্ল্যান করে। আমি বোন হেলথ বা এগুলো নিয়ে আমি বলবো না, তার সাথে কিন্তু আরেকটাও পার্ট আছে মাসেলের হেলথ, মাসেলের যে একটা নিউট্রিশন, এইটাও কিন্তু এত কিছু কিন্তু সত্যি কথা বলতে একজন যে আমি আমার ইচ্ছা মতো ডায়েট করছি, কেউ রোগা হওয়ার জন্য, কেউ মাসেল বাল্ক বাড়ানোর জন্য, কেউ বোন নিউট্রিশন, আমার মনে হয় এখন একটা খুব ভালো একটা আমাদের হেল্প করার জন্য আছে, সেটা হচ্ছে ডায়েটেশিয়ান বা নিউট্রিশনিস্ট। যদি আপনার সত্যি এগুলো নিয়ে হয়ে থাকে, আমার মনে হয় প্রপার কারোর সাজেশন নিয়েই এটা করা উচিত। কারণ আমি খুব ফেস করছি যে পেশেন্টরা, মানে অনেক পেশেন্ট আছে নিজের মতো নিজের ডায়েট, এইটাতে কিন্তু ভালো রকম আমরা আরেকটা হচ্ছে অন্যের ডায়েট ফলো করা বা অন্য, হ্যাঁ এক্স্যাক্টলি, অন্য এরকম করে মানে ও দেখে ডাক্তারবাবু যে ডায়েট লাগবে আমার সেম ডায়েট লাগবে এক্স্যাক্টলি, না। কখনো এটা হয় না। এটা একদম দারুণ কথাটা বলেছেন। এইটা কিন্তু সবার এই অ্যাওয়ারনেসটারও দরকার, যে একদম যে ওই ডায়েটটা ফলো করে রোগা হয়েছে আমিও এটা না, তোমার বডির হয়তো রিকোয়ারমেন্টস অন্যরকম হতে পারে, সেই জন্য সেইটা বুঝে সেটা করা। তো আমার মনে হয় যে একবার ডায়েটিশিয়ানকে কনসাল্ট করলে কিন্তু খুব ভালো হয়। কারণ আমি কি বললাম যে সব কিছুর নিউট্রিশন দরকার, যেরকম মাসেলের, বোনের, এই কার্টিলেজ ঠিক রাখার জন্য কিছু ব্যাপার হয়, যেরকম আমি একটা পয়েন্ট তখন বলছিলাম যে কার্টিলেজ প্রোটিন যেগুলো হয়, এগুলো ফিশ অয়েলে খুব ভালো কাজ করে, এই কন্ড্রয়েটিন সালফেট বা এই ধরনেরগুলো, এগুলো কিন্তু, তো এইগুলো বিভিন্ন ইভেন। আর লাস্ট কি, আমাদের শরীরকে চালাচ্ছে ব্রেন, মানে স্ট্রেস ফ্রি, হ্যাঁ এই ধরনের এগুলো সব কিছু কিন্তু এই নিউট্রিশন বা ডায়েটের পার্ট। তো আমার মনে হয় যে এটা এরকমভাবেই ব্যাপারটা করলে ভালো হয়। অন্য কারোর ডায়েট টুকলি করবেন না, অন্য কারোর প্রেসক্রিপশন টুকলি করবেন না, একদম। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, আজকে অনেক কিছু জানতে পারলাম। আমরা চাই যে পরবর্তীকালে যদি একটা রোবোটিক সার্জারি দেখা যায় আপনার সাথে, যে কোনো আমরা ডেমনস্ট্রেট করতে পারি আপনার সাথে কোনো আর আমরা নিশ্চয়ই, সবাইকে নিশ্চয়ই। দেখাতে পারি হ্যাঁ, 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 যে নিশ্চয়ই। কিরকম তাহলে হয় আমরা রোবোটিক সেইভাবে সার্জারি। নেক্সট আমরা প্ল্যান করতে পারি। আশা করি দারুণ লাগলো আজকে আড্ডা মেরে আমাদের সাথে, খুব ভালো লাগলো। এবং ধন্যবাদ জানাবো আমাদের আজকের পর্বের গিফট পার্টনার শালিমারকে, এবং তার সাথে আপনাদেরকে অনুরোধ করব প্লিজ আমাদের এই ভিডিওগুলো মানুষের অ্যাওয়ারনেসের জন্য একটু বেশি বেশি করে শেয়ার করুন। আপনারা তো এই সব চুন ভুল ভাল জিনিসপত্র সারাদিন শেয়ার করুন, একটা ভালো জিনিস শেয়ার করুন। আমি মানছি 99% আপনারা এদিক ওদিক জাঙ্ক জিনিসপত্র শেয়ার করছেন। দেখুন, এইটা থেকে মানুষ অনেক কিছু জানতে পারবেন, অ্যাওয়্যার হবেন, এবং কঠিন সময়ে ডিসিশন মেকিংয়ে তাদের হেল্প করবেন। এবং তার সাথে কমেন্ট করুন, একদম কমেন্ট করুন, লিখুন, রচনা লিখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঘন্টা বাজিয়ে যান, টং 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 টং। তাহলে এই সাথেই টাটা বাই বাই বলছি। আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।